ই লাগবে না কথাটি শুনতে পারেন? ওয়ালাইকুম সালাম, শুভ সকাল। সবকিছু যদি ঠিকঠাক শোনা যায় একটু কমেন্ট করবেন সবাই কষ্ট করে। কমেন্ট করেন তো যে সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো আছি, তবে পাশে একটা ফোড়া বের হয়েছে, 20 ফোড়া বাড়ানোর আর জায়গা পাই নাই, এমন একটা জায়গায় বের হয়েছে, এখন একটু কমছে। যাই হোক, এই জন্য মনে হবে যে এই সাইডটা একটু ফোলা, আসলে ওইখানে 20 ফোড়া নাকি বের হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়া জি অল ক্লিয়ার হলে খুবই ভালো। হ্যাঁ, একজন কংগ্রেচুলেশন জানাইছেন, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, জি ওকে স্যার। আচ্ছা স্যার, আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাব। আজকে সম্ভবত আমাদের লেকচার 6 এর ক্লাস। হ্যাঁ, লেকচার 6 সম্ভবত হচ্ছে আপনার সংবিধান। সংবিধান নিয়ে একটু পড়াশোনা করতে হবে। সংবিধান প্রিলি, রিটেন, ভাইবা সব জায়গায় সংবিধান আসে। এটা যতটা পারি আমি ব্যাখ্যা করে পড়াবো, কারণ এটা প্রিলিতেও আসে, রিটেনেও তো অনেক নাম্বার, ভাইবাতেও আসে। সুতরাং এটাকে আমরা যতটুকু পারি একটু গুছিয়ে এবং একটু ডিটেলস পড়ার চিন্তা করব, যাতে আমাদের এই জাতীয় আর সমস্যা কখনোই না থাকে। আর সংবিধান দেখা যায় যে পড়তে গেলে অনেক ঝামেলা হয়, এত ঝামেলার কিছু নেই, খুব ইজিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তবে পুরো ডিটেলস এখন করবো না, পুরো ডিটেলস এখন লাগেও না, বাট বেসিকটা ক্লিয়ার করে দেবো যাতে প্রিলিটা ভালোভাবে পার হওয়া যায় এবং সেই সাথে রিটেনেরও একটা কনসেপ্ট পাওয়া যায়। ওকে, হ্যাঁ শুরু করে দেবো 11টা বাজে। আমরা 11:15টার মধ্যেই, ঠিক 1 ঘন্টা 45 মিনিট, আমরা 1:15টার মধ্যেই শেষ করে দেবো ইনশাল্লাহ। মোটা হয়ে যায়নি, এখানে 20 পড়ার কারণে এটা খুলে গেছে, মোটা হই কেমনে। লেকচার 5 তো হয় না স্যার, 5ও হবে, চিন্তা করার কারণ নেই, সবই হবে। 6টা আগে শেষ করে দিন, 5ও হবে। আমি তো বোধহয় এগুলা তো বোধহয় আমি নিয়েছিলাম, 5 নেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, 6 নিয়ে ফেলি, যেহেতু আজকে 6 এর কথা উল্লেখ করা আছে। ওয়ালাইকুম সালাম। আমরা সংবিধানটাকে 3টা ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে সংবিধানের ইতিহাস, দ্বিতীয় ভাগ হচ্ছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, আর তৃতীয় ভাগটা হচ্ছে আপনার সংশোধনী প্লাস তফসিল গুলো। যদিও সংবিধান কিন্তু 3 ভাগে ভাগ বিভক্ত না, সংবিধানের ভাগ হচ্ছে 11টা, বাট আমরা ক্লাসের সুবিধার্থে সংবিধানটাকে আমরা 3টা পার্টে আলাদা আলাদা করে নিছি। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংবিধানের আপনার এটা পড়বো, ইতিহাসটা পড়বো। আমাকে একটু 30 সেকেন্ড টাইম দেবেন, রুমে গরম, এসি চালাইতে দেবেন। মহিন ভাই আছেন ভাই? একটু এসি চালু করা যায় না? গরম তো, অনেক গরম। জি নাউজুবিল্লাহ, কি বলে সংবিধান।
বরাবরের মতো আমার লেখা আজও খারাপ। সংবিধান, যাই হোক, সংবিধানের ইতিহাস অংশটুকু নিয়ে কথা বলবো। আমরা জানি যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং আমাদের সংবিধানেও বলা আছে সংবিধান আমাদের দেশের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই আইনটা বাতিল হয়ে যাবে, সংবিধান প্রিভেইল করবে। অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশে হচ্ছে আমাদের সংবিধান। সব কিছুর ঊর্ধ্বে বলতে সব আইনের ঠিক হয়েছে, গেছে আবার আসছে কি ভাই, নেট তো যায় আসে যায় আসে, এইমাত্র আবার আসছে। কি হলো? না না, চিন্তা করতে হবে না, ক্লাস হ্যাং হয়ে গেল। আবার দেখেন তো এবার ঠিক আছে কিনা। একদম ব্ল্যাক হয়ে গেছে। স্যার কই আসি আসি যাইনি, আসছে। আচ্ছা ঠিক আছে, অনেক সময় কি হয়ে এখন ঠিক হইলেই হবে। আচ্ছা স্যার, এখন ঠিক হইলেই হবে। যেটা বলতেছিলাম যে সংবিধান এতটাই শক্তিশালী যে অন্য যে কোনো আইন যদি সংবিধানের সাথে বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে সেই আইনটাই বাদ যাবে, দিন শেষে সংবিধানই প্রিভেইল করবে। তো যাই হোক, আমরা সংবিধানকে কি বললাম যে আমরা তিনটা অংশে এটাকে বিভক্ত করে ফেললাম। প্রথম অংশ ইতিহাস, মনে রাখবেন একটা স্বাধীন দেশ তার প্রথম কাজই হচ্ছে সংবিধান রচনা করা। একটা স্বাধীন দেশের প্রথম কাজ কি? সংবিধান রচনা করা। খেয়াল করবেন, আমরা স্বাধীনতা লাভ করলাম 26 মার্চ, তাই 26 মার্চ 1971 সালে। এই দিন থেকে আমরা স্বাধীন। এখন কথা হচ্ছে, আমরা যে সংবিধানটা আজকে পেয়েছি সেই সংবিধানটা আমরা পাই কবে? 16 ডিসেম্বর 1972। তো আমরা কি বলেছিলাম? একটা দেশের প্রথম কাজই হচ্ছে সংবিধান রচনা করা। আমরা স্বাধীনতা পেয়ে গেলাম 26 মার্চ 1971, আর সংবিধান পেয়ে গেলাম 72। তাহলে এই মাঝখানের 1 বছর 9 মাস আমরা কিভাবে চললাম? প্রশ্ন আসতে পারে না? তাহলে 1 বছর 9 মাস কি আমরা সংবিধান ছাড়া চলেছি? না, ওই 1 বছর 9 মাসেও আমাদের একটা আমাদের সংবিধান ছিল, যে সংবিধানকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সংবিধান বা ইন্টেরিয়াম সংবিধান। ওকে, অন্তর্বর্তীকালীন সংবিধান, অন্তর্বর্তীকালীন সংবিধান। তো যাই হোক, মনে রাখবেন 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত এই 1 বছর 2 মাসের মধ্যে আমরা দুটি অন্তর্বর্তীকালীন সংবিধান পাই। দুটি অন্তর্বর্তীকালীন সংবিধান পাই। অন্তর্বর্তীকালীন সংবিধান পাই। সংবিধান তো লাগবে, সংবিধান ছাড়া তো রাষ্ট্র চলবে না। রাষ্ট্রের জন্ম হয়ে গেল 26 মার্চ, ওই দিন থেকে আমাদের সংবিধান লাগবে। বাট 26 মার্চ 1971 সালে যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে আমরা জীবন নিয়ে টানাটানি, আমরা দৌড়ের ওপর আছি। পাকিস্তানি বাহিনীরা আমাদেরকে গণহত্যা চালানো শুরু করছে। তখন তো আমাদের সংবিধান রচনার মতো কোনো কি নাই, পর্যাপ্ত সুযোগ নাই, বাট সংবিধান লাগবেই। তো সেই সংবিধানও আমরা পেয়ে গিয়েছিলাম সেদিন থেকেই, যদিও সংবিধানটা পরে পাই, বাট ওটাতে আগে থেকে কার্যকরে দেখানো হয়। খেয়াল করবেন 10 ডিসেম্বর, একটু খেয়াল, 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার একটা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, তাই না? স্বাধীনতা ঘোষণাপত্র, স্বাধীনতা ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করে। কত তারিখ? 10 এপ্রিল 1971 সালে। এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতেও প্রশ্ন আসে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি হয় কবে? 10 এপ্রিল 1971। কে জারি করে? মুজিবনগর সরকার। ওকে, তো আমরা
স্বাধীনতার ঘোষণাপত্র পেয়ে গেলাম 10 এপ্রিল 1971 সালে, এটা আনুষ্ঠানিকভাবে জারি করা হলো। কিন্তু বলা হইল এটা 10 এপ্রিল 1971 সালে জারি করা হলেও এটা কার্যকর হবে 26 মার্চ থেকে। অর্থাৎ আইনটা পরে হলো, বাট বলা হলো যেটা আজকে এটা চালু হইলেও ধরে নেওয়া হবে এটা আগে থেকেই চালু আছে। তো কবে থেকে চালু আছে ধরে নেওয়া হচ্ছে 26 মার্চ। এই 26 মার্চ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কার্যকর, এটা ধরে নেওয়া হয়েছে। কত তারিখ থেকে ধরে নেওয়া হলো? 10 এপ্রিল। আমি আবারও বলছি, 10 এপ্রিল মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিলেন যে হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র আজ থেকে জারি করা হলো। তবে এটা আজকে থেকে জারি করা হলেও ধরে নেওয়া হবে এটা 26 মার্চ 1971 সাল থেকে এটা কার্যকর। ওকে, তো এই স্বাধীনতার ঘোষণাপত্রটা ছিল বাংলাদেশের প্রথম সংবিধান। এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সংবিধান বা ইন্টেরিয়াম কনস্টিটিউশন। এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কার্যকর ছিল 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972 সাল পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের প্রথম সংবিধান বা প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধানটার নাম কি? স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা কার্যকর ছিল 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972 পর্যন্ত। এতটুকু যদি বোঝেন একটু কমেন্ট করবেন, এতটুকু বুঝলে একটু কমেন্ট করবেন। একটু কমেন্ট করবেন। স্যার নোট করব? নোট করার দরকার নেই, আজকে আমি সংবিধানের পিডিএফটা দিতে বলবো না। ওকে, নোট করার দরকার নেই। এতটুকু যদি বোঝেন একটু কমেন্ট করবেন তো ভাই, এতটুকু বুঝলে একটু কমেন্ট করেন। ভেরি গুড, স্যার গট ইট। ওকে, তাহলে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান বা প্রথম সংবিধান কোনটা? স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972 পর্যন্ত কার্যকর ছিল। স্যার বাঁকা করে লেখেন কেন? কোনো পটভূমি আছে না তো ভাই? পটভূমি তো নেই। আচ্ছা, আমি সোজা করে লিখবো এর পরের গুলো, এই বোর্ডটা শেষ করি, এর পরের গুলো সোজা করে বলবো। বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। বাট সেটাকে ধরে নেওয়া হচ্ছিল এটা 10 এপ্রিল জারি করা হলেও এটা কার্যকর 26 মার্চ 1971 সাল থেকে। কত সাল পর্যন্ত এটা কার্যকর ছিল? 10 জানুয়ারি 1972 সালে, যেদিন বঙ্গবন্ধু বাংলাদেশে আসলেন। বঙ্গবন্ধু বাংলাদেশে কত তারিখ আসলেন? 10 জানুয়ারি 1972 সালে। আমরা জানি যে 8 জানুয়ারি উনি পাকিস্তানের মিয়ানওয়ালি নামক কারাগার থেকে মুক্তি পান। সেখান থেকে মুক্তি পাওয়ার পর পাকিস্তান থেকে উনি সরাসরি বাংলাদেশে আসেননি, পাকিস্তান থেকে উনি চলে যান ব্রিটেনে, সেখান থেকে আসেন ভারতে, তারপর 10 তারিখে আসেন বাংলাদেশে। অর্থাৎ পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে আসার পথে বঙ্গবন্ধু দুই জায়গায় যাত্রা বিরতি নেন, দুইটা দেশে যাত্রা বিরতি নেন। একটা হচ্ছে ব্রিটেনে যাত্রা বিরতি নেন, আরেকটা হচ্ছে ভারতে যাত্রা বিরতি নেন। সর্বশেষ বাংলাদেশে আসলেন কত তারিখ? 10 জানুয়ারি। মনে রাখবেন, বঙ্গবন্ধুর যেদিন স্বদেশ প্রত্যাবর্তন দিবস, সেই দিনই বাংলাদেশের প্রথম সংবিধানের মেয়াদ শেষের দিন। বঙ্গবন্ধু আসার সাথে সাথেই বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান কি হয়ে গেল? শেষ হয়ে গেল কার্যকারিতা। এরপর 11 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আদেশ জারি করবেন, যেটাকে বলা হবে অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ জারি করবেন কত তারিখ? 11 জানুয়ারি। এই অস্থায়ী সংবিধান আদেশ 11 জানুয়ারি 1972 থেকে 15 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত কার্যকর ছিল, যেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংবিধান, যেটা বাংলাদেশের
দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। কারণ 15 ডিসেম্বর পরে 16 ডিসেম্বর থেকে আমরা পূর্ণাঙ্গ সংবিধান পেয়ে যাই। তার আগের দিন পর্যন্ত বাংলাদেশের দুইটা সংবিধান পর্যায়ক্রমে কার্যকর ছিল। প্রথমটা স্বাধীনতার ঘোষণাপত্র 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972। এরপর 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসলেন। এসার সাথে সাথেই স্বাধীনতার ঘোষণাপত্রটা অকার্যকর হয়ে গেল, কেননা তার পরের দিন উনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন 11 জানুয়ারি 1972। সেটা কার্যকর ছিল 15 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত। এই দুইটা ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান। এই দুইটা সংবিধান দুইটা আদেশের উপর নির্ভর করে বাংলাদেশ 1 বছর 9 মাস চলে। 26 মার্চ 1971 থেকে 15 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত এই 1 বছর 9 মাস। তাহলে বাংলাদেশের কয়টা সংবিধান ছিল? দুইটা, যেগুলোকে আমরা বলবো কি অন্তর্বর্তীকালীন সংবিধান। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা স্যার, আমি স্ক্রিনশট না দেওয়া পর্যন্ত মুছবো না। দেখেন তো, এতটুকু যদি বোঝেন স্ক্রিনশট নিয়েন। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম দুইটা অন্তর্বর্তীকালীন সংবিধান। থ্যাংক ইউ। এই দুইটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন দুইটা সংবিধান। লাস্টে কি 15 ডিসেম্বর? জি স্যার, লাস্টে হচ্ছে 15 ডিসেম্বর। ওকে, আশা করি স্ক্রিনশট শেষ। বাংলাদেশে এবার আমরা মাঝখানের দুইটা সংবিধান পেয়ে গেছি। এবার আমাদের যে বর্তমান সংবিধান, এটা রচনার ইতিহাসটা জানবো। খেয়াল করবেন, শুরু হবে সংবিধান রচনার ইতিহাস। সংবিধান রচনার ইতিহাস 1 নম্বরে আমরা লিখলাম। 1 নম্বরে লিখব 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু, আগে কথাটাই লিখব অস্থায়ী, এখান থেকে শুরু করা যায়, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। জারি করেন। এটা বর্তমান সংবিধানের প্রথম ধাপ ছিল এটা। ওকে, বঙ্গবন্ধু জারি করেন। এরপরে দ্বিতীয় কাজটা কি হবে? এরপরে মনে রাখবেন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিল। সেখান থেকে 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান অধ্যাদেশ জারি করার পর উনি 12 জানুয়ারি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেবেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন। অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ ছিল কি আপনার? বাংলাদেশ ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। কারণ মুজিবনগর সরকার পরিচালিত হয়েছে সেই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে, এবং মুজিবনগর সরকারটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপর বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান অধ্যাদেশ বা আদেশ জারি করবেন, যার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা থেকে পরিবর্তিত হয়ে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রূপান্তরিত হবে। এবং বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে উনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন 12 জানুয়ারি 1972 সালে, এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এই জন্য বলা হয় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, কিন্তু বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি। এই বিচারপতি আবু সাইদ চৌধুরী এবার সংবিধান রচনার লক্ষ্যে একটা পরিষদ গঠন করবেন। সেই পরিষদটার নাম হবে গণপরিষদ। মনে রাখবেন, আবু সাইদ চৌধুরী, রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী মনে রাখবেন, এই লোকটা বাংলাদেশের সবচেয়ে সফল লোক বলা যায়। কারণ এই লোক প্রথমত প্রধান বিচারপতি ছিলেন, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, এরপরে রাষ্ট্রপতিও ছিলেন। একাধারে 3টা পদ হোল্ড করা বাংলাদেশের একমাত্র ব্যক্তি কিনা? আবু সাইদ চৌধুরী।
আবু সাইদ চৌধুরী এবার কি করবেন? 23 মার্চ 1972 সালে সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ আদেশ জারি করবেন। গণপরিষদ আদেশ জারি করেন। পরীক্ষায় আসে এটা। গণপরিষদ আদেশ কে জারি করেন? গণপরিষদ আদেশ জারি করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। গণপরিষদ আদেশ কবে জারি করা হয়? 23 মার্চ 1972 সালে। প্রশ্ন হচ্ছে গণপরিষদটা কি? মনে রাখবেন, আমরা জানি জাতীয় সংসদ, তাই না? জাতীয় সংসদ নামক একটা সংস্থার নাম তো আমরা জানি, তাই না? জাতীয় সংসদের পূর্ববর্তী ধাপটা হচ্ছে গণপরিষদ। এই গণপরিষদের কাজ কি? গণপরিষদের কাজ হচ্ছে সংবিধান রচনা করা। গণপরিষদ যখন সংবিধান রচনা করে ফেলবে তখন এই গণপরিষদ জাতীয় সংসদে পরিণত হবে। অর্থাৎ জাতীয় সংসদের পূর্ববর্তী ধাপটাই হচ্ছে গণপরিষদ। গণপরিষদ থেকে জাতীয় সংসদে রূপান্তরিত হওয়ার মাধ্যমটা কি? সংবিধান রচনা করা। অর্থাৎ সংবিধান রচনার সাথে সাথেই গণপরিষদ জাতীয় সংসদে পরিণত হবে। জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে না, সংবিধান প্রণয়ন করে গণপরিষদ। আর যেদিন গণপরিষদ সংবিধান রচনা করে ফেলবে সেদিনই গণপরিষদটা জাতীয় সংসদে নাম ধারণ করবে বা পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ গণপরিষদের চূড়ান্ত ধাপই হচ্ছে জাতীয় সংসদ। তাহলে আমরা এই গণপরিষদ গঠন করার জন্য একটা আদেশের প্রয়োজন। সে আদেশটা কে দেবেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাছাড়া আমরা সংবিধান রচনা কোথায় করব? আমরা তো অন্য কোথাও রচনা করতে পারবো না। সংবিধান রচনা করার জন্য আমাদের কি লাগবে? গণপরিষদ লাগবে। এই জন্য গণপরিষদ আদেশটা কে জারি করলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। কত তারিখ? 23 মার্চ 1972 সালে। 23 মার্চ 1972 সালে। হ্যাঁ, জুম্মার নামাজ আছে, এই জন্যই তো আমরা কোনো একটাই ছেড়ে দেবো আপনাদের। এত চিন্তা কেন করেন? নামাজ তো আমিও পড়বো। নামাজ আমার পড়া লাগবে না নাকি আমি বাদ দেব? নিয়মিত নামাজই পড়া হয় না, শুধু শুক্রবারের নামাজটাই একটু নিয়মিত হয়। সেটাও যদি না পড়ি তাইলে হয়? আমরা তো নামাজ পড়ি নর্মালি। সবাই দেখবেন নামাজ কোনো সময় না পড়লেও পরীক্ষার আগে কি যে নামাজ পড়া পরে, 5 ওয়াক্ত নামাজ, মানে পরীক্ষার আগে এক একজনের নামাজের যারা আবেগ সৃষ্টি হয়, মনে মনে ভাবে যে নামাজটা 5 ওয়াক্ত কেন, 50 ওয়াক্ত হওয়া উচিত ছিল, তাই না? দেখবেন পরীক্ষার আগে নামাজের একটা ঝোঁক বাঁধে। এবং দেখবেন পড়তে বসে আগে চিন্তা করে আজানটা কখন দেয়। যে আজান দেয় সবার আগে সে মসজিদে যায়, চিন্তা করে। মাঝে মাঝে মনে হয় যে ইমামের জায়গায় সেই জায়গায় দাঁড়াবে। এরকম অনেক আবেগই আছে। আমরা নর্মালি এগুলো পরীক্ষার আগে করি। তবে আমরা এখন চেষ্টা করবো সবাই রেগুলারই নামাজ পড়তে। যাই হোক, আর স্লো বলেন, আর কত স্লো বলবো? এর চেয়ে আর স্লো, আমার চেয়ে স্লো বলে নাকি? আমি একই কথা বারবার বলি, আর আমার কথাটা সহজ ভাষায় বলি। এই জন্য আমি দ্রুত বললেও আপনার বুঝতে অসুবিধা হবে না। আর আমি তো কথা রিপিট করি, এত চিন্তা কিসের? 7 এপ্রিল কি হয়? 7 এপ্রিল কোথায় পাইলেন? 7 এপ্রিল তো আমি উল্লেখ করি নাই কোথাও। 23 মার্চের কথা উল্লেখ করছি, 7 এপ্রিল এখনো আসেনি। স্যার লেকচার 5 জীবন না লেকচার। বিচারপতি না রাষ্ট্রপতি হবে? আরে বাবা, যখন উনি আদেশ জারি করবেন তখন তো উনি আর বিচারপতি হবেন না, তখন উনি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। তবে উনি রাষ্ট্রপতির চেয়েও বিচারপতি নামে বেশি পরিচিত। এই জন্যই কথায় কথায় বিচারপতি নামটাই বারবার আসে। হ্যাঁ, উনি বিচারপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন। যাই হোক, এরপর বিচারপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1972 সালে গণপরিষদ আদেশ জারি করেন। এবার গণপরিষদ গঠন হয়ে যাবে, যে গণপরিষদের কাজই হবে কি? সংবিধান রচনা করা। ওকে, আমরা এবার গণপরিষদে চলে যাব।
এবার দেখি সোজা করে লিখব। গণপরিষদ, এই গণপরিষদের প্রথম অধিবেশন বসবে প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন বলবে। গণপরিষদ আদেশ জারি হয়ে গেল 23 মার্চ 1972। এরপরে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972। এই অধিবেশনে যিনি সভাপতি ছিলেন, এই অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি ছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি এবং স্পিকার ছিলেন, গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ, তিনি ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। মনে রাখবেন, এই মোহাম্মদ উল্লাহ হচ্ছে জাতীয় সংসদের প্রথম স্পিকার, অর্থাৎ যিনি গণপরিষদের ডেপুটি স্পিকার উনি পরবর্তীতে জাতীয় সংসদের প্রথম স্পিকার হন। কে? মোহাম্মদ উল্লাহ। ওকে, তাহলে গণপরিষদ সম্পর্কিত আরো তথ্য আছে, জাস্ট এতটুকু আগে দেখেন। গণপরিষদের প্রথম অধিবেশন বসবে 10 এপ্রিল 1972 সালে। যে অধিবেশনের সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং যার স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। মাওলানা নাম শুনলে ভাষা নিয়ে আসে, তাই না? ডেটের ইয়ার গুলো বাদ দেওয়া যায় না? কতগুলো ডেট আসছে এবারে দেখেছেন? 41তম বিসিএস এর ডেট বেশি বেশি করতে হবে, এটা রিটেনও কাজে দেবে। যার লেখায় যত বেশি ডেট থাকবে তার নাম্বার তত বেশি উঠবে। সুতরাং ডেটটা আপনাকে জানতে হবে। প্রিলির চেয়ে রিটেনের ডেটের গুরুত্ব আরো বেশি, আর রিটেনে গিয়ে এত কম সময়ে এতগুলা ডেট আপনি মুখস্থ করতে পারবেন না। এই জন্যই প্রিলি থেকে ডেটের যত ঝামেলা সব ক্লিয়ার করে ফেলবেন, যাতে প্রিলিতেও 2-4টা আসলে আপনি পারেন, আর রিটেনে তো আলহামদুলিল্লাহ রিটেনের একটা ভালো একটা বেসমেন্ট আপনার হয়ে যাবে। ওকে, আমার মনে আসে মামুনুল হক সাহেবের কথা, আরে না, লোকটাকে নিয়ে আর কথা আমরা না বলি, এমনি অনেক বলা হচ্ছে কয়দিন। যাই হোক, এই ছিল গণপরিষদের প্রথম অধিবেশন সম্পর্কিত তথ্য। এবং মনে রাখবেন, এই গণপরিষদ গঠন হয় 403 জন সদস্য নিয়ে। প্রশ্ন হচ্ছে, এই 403 জন সদস্য কারা? লেখা, আমার লেখা তোমাদের মধ্যে নিজেই বুঝি না, আপনারা কি বুঝবেন? 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় কতজন সদস্য নিয়ে? 403 জন সদস্য নিয়ে। এই 403 জন সদস্য কারা? মনে রাখবেন, এরা হচ্ছে সবাই জনপ্রতিনিধি। 1970 সালে আমরা জানি যে আমাদের এখানে নির্বাচন হয়, পুরো পাকিস্তানি নির্বাচন হয়, জাতীয় পরিষদ নির্বাচন। যে জাতীয় পরিষদ নির্বাচনে এই অঞ্চলের জন্য আসন ছিল 169টি এবং প্রাদেশিক নির্বাচন হয় যেখানে আসন ছিল 310টি। তবে সংরক্ষিত আসন 10টি বাদ যাবে, তাহলে আসন হবে কয়টি? 300টি মোট। এই মোট 469 জন নির্বাচিত প্রতিনিধি ছিল আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানে। আমাদের 1970 সালের নির্বাচিত প্রতিনিধি এখানকার কতজন ছিল? 469 জন। এই 469 জনেরই গণপরিষদের সদস্য হওয়ার কথা ছিল, কিন্তু এই 469 জনের ভিতরে 66 জন বিভিন্ন কারণে বাদ যাবে। কি কারণে বাদ যাবে? মনে রাখবেন, মুক্তিযুদ্ধ হয় না, সেই যুদ্ধে
এই 470 জনের ভিতরে মারা যাবে 12 জন। কয়জন মারা যায়? 12 জন। মারা যাবে কয়জন? 12 জন। 30 লক্ষ মানুষ মারা যায়, তার ভিতরে এখানে 469 জনের ভিতরে কতজন ছিল? 12 জন। এরপরে বঙ্গবন্ধু একটা আইন করেছিলেন, দালাল আইন, নাম শুনছি না আমরা? এই দালাল আইনে 469 জনের ভিতরে 5 জন অভিযুক্ত হয়। তাহলে যারা দালাল তাদেরকে তো রাখবো না, তারা বাতিল। এরপর 46 জন, এই 469 জনের ভিতরে 46 জন আপনার কি করে? দুর্নীতির দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়। এদেরকেও বাদ দেবো, ওদের মতো দুর্নীতিবাদ লাগবে না। খেয়াল করে, বাংলাদেশের প্রথম সংসদেও এরকম দুর্নীতিবাদ ছিল। কয়জন? 46 জন। এরপর বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন 10 জানুয়ারি। আসার পরে উনি জাতির উদ্দেশ্যে বললেন যে পাকিস্তানিরা তো এখান থেকে চলে গেছে, তো আপনাদের ভিতরেও যদি কেউ থাকেন যারা পাকিস্তান প্রেমিক কিন্তু পাকিস্তানে যাইতে পারতেছেন না, এখানে আটকে আছেন, তাদেরকে আমরা বলবো মন চাইলে আপনারা পাকিস্তানে চলে যায়। তো বঙ্গবন্ধুর এই ঘোষণায় 2 জন ব্যক্তি এইখান থেকে চলে যায় পাকিস্তানে। একটা হচ্ছে নুরুল আমিন, আর একটা হচ্ছে ত্রিদীপ রায়, চাপ্পা রাজা ত্রিদীপ রায়। এই 2 জন ব্যক্তি, তার মানে বোঝা যাচ্ছে পাক্কা পাকিস্তান প্রেমী। এই 2 জন ব্যক্তি আবার 470 জনের ভিতরে 2 জন নির্বাচিত প্রতিনিধিও ছিল। অর্থাৎ তারা বাংলাদেশ থেকে চলে যাবে কোথায়? পাকিস্তানে। পাকিস্তানের নাগরিকত্ব লাভ করবে, ফলে তারা গণপরিষদ থেকে তারাও বাতিল হয়ে যাবে। এরপর এই 470 জনের ভিতরে একজন ফরেন সার্ভিসের চাকরি নেই, ফরেন ক্যাডারের চাকরি নেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি নেই, ওই একজনও চলে যাবে। তাহলে মোট চলে যাবে কয়জন? মোট চলে যাবে 66 জন। তাহলে এই 66 এখান থেকে বাতিল হবে, হবে কত? 403 জন। এই 403 জন ব্যক্তি নিয়ে আমরা কি করব? গণপরিষদ গঠন করব। যদিও আমাদের গণপরিষদ গঠনের কথা বলা ছিল কতজনকে নিয়ে? 469 জনকে নিয়ে, কিন্তু বিভিন্ন কারণে বাতিল হয়ে যাবে কতজন? 66 জন বাতিল হবে। সর্বশেষ আমরা পাবো 403 জনকে। যদি আমার এই কথাগুলো বুঝে থাকেন একটু কমেন্ট করবেন প্লিজ। আমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জামালপুরে। আরে জাতীয় সংসদের প্রথম স্পিকার আব্দুল মালেক উকিল নাসার না, জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন স্যার। দুইজনকে বাদ দেই, কারণ 2 জন পাকিস্তানে চলে যায়, পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে। নুরুল আমিন আর হচ্ছে ত্রিদীপ রায়। শেষের জন বাদ যায় হচ্ছে আপনার, শেষের জন বাদ যায় ফরেন সার্ভিসের চাকরি নেয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি নেয়, পররাষ্ট্র ক্যাডার হয়ে চলে যায় সম্ভবত বাইরে ডিপ্লোমেট হয়ে। যদি ডিপ্লোমেট হয়ে যায় তাহলে তো সে সংসদ সদস্য থাকতে পারেন না। জি স্যার, এলাকার মানুষ যদি বুঝে থাকেন। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, শেষের জনের নাম আমি জানি না, লাস্ট নাম আমি জানি না, একজন যে কে চলে যায় এর নাম আমি জানি না, তবে 2 জন পাকিস্তান প্রেমিকের নাম জানি আমি, ত্রিদীপ রায় আর নুরুল আমিন। এই গণপরিষদ গঠন হওয়ার কথা ছিল 469 জন নিয়ে, কারণ 70 নির্বাচনে প্রাদেশিক পর্যায়ে আমরা নির্বাচিত প্রতিনিধি পাই 300 জন, 10 জন সংরক্ষিত, ওদের বাদ দিয়ে দিই। আর জাতীয় পরিষদে পাই আমরা 169 জন। এই 469 জন নিয়ে আমরা গণপরিষদ গঠনের কথা চিন্তা করি। কিন্তু এই 469 জনের ভিতরে 66 জন বিভিন্ন কারণে গণপরিষদের আর সব সদস্য হতে পারেননি। কেন? কারণ এই 469 জনের ভিতরে 12 জন মারা যান, 5 জন দালাল আইনে অভিযুক্ত হন, 66 জন দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন, 2 জন পাকিস্তানের প্রতি পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তান চলে যান, এবং একজন ফরেন সার্ভিসের চাকরি নেন। এই মোট 66 জন 469 জনের ভিতর থেকে বাতিল হয়ে যান। সর্বশেষ আমরা পাই 403 জন। এদেরকে নিয়ে আমরা গণপরিষদ গঠন করব, আমাদের সংবিধান রচনা শুরু হয়ে যাবে। ওকে।
সম্ভবত ভাষা আন্দোলনের নুরুল আমিন হইতে পারে, এটাই হইতে পারে, বাট আই এম নট শিওর। 66 জন, ওই 46 জন দুর্নীতির দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়। এরা যুদ্ধকালীন সময় দুর্নীতি করে, যুদ্ধের পরেও দুর্নীতি শুরু করে। এগুলো বঙ্গবন্ধু এদেরকে এসে বাতিল করে দেয়। একজন বাদ হয়েছিল ফরেন সার্ভিসে চাকরি নেওয়ার জন্য। 5 জনের কি হয়েছিল? 5 জন দালাল আইনে বাতিল হয়ে যায়, দালাল আইনে বাতিল হয়। বঙ্গবন্ধু দালাল আইনে 5 জন বাতিল হয়। 2 জনের নাম কি? একজনের নাম নুরুল আমিন, আরেকজনের নাম ত্রিদিব রায়। না, সভাপতি সবসময় স্পিকার হয় না। সংসদের সভাপতি এখানে স্পিকার ছিল না, এখানে আব্দুর রশিদ তর্কবাগী সভাপতি ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি নেন, জি। হ্যাঁ, ওই যে নির্বাচিত ময়মনসিংহ আর নান্দাইলের নির্বাচিত নুরুল আমিন। ওকে, এতটুকু মুছে ফেললাম তাইলে। তাহলে 403 জন নিয়ে গণপরিষদ গঠন হয়। এবার খেয়াল করো, এই 403 জন ব্যক্তি নিয়ে যদি আমরা সংবিধান রচনা করি, তাহলে আমাদের কমপক্ষে 400 বছর লাগবে। কারণ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, তাই না? নানা মুনির নানা মতামত। 403 জন নিয়ে কখনোই কোনো সংবিধান বা আইন তৈরি করা সম্ভব না। এক একজনের এক এক মত, কেউ বলবে এই রুলস রাখো, কেউ বলবে ওই রুলস রাখো। তো এতজন নিয়ে আমরা সংবিধান রচনা করব না। এই 403 জন ব্যক্তির ভিতর থেকে আমরা 34 জনকে বাছাই করব। কতজনকে বাছাই করব? 34 জনকে বাছাই করব, যে 34 জনকে নিয়ে আমরা গঠন করব সংবিধান রচনা কমিটি। তাহলে সংবিধান রচনা কমিটি কতজন নিয়ে গঠিত হয়? সংবিধান রচনা কমিটি গঠিত হয় 34 জনকে নিয়ে। এই সংবিধান রচনা কমিটিটা কবে গঠিত হয়? 11 এপ্রিল। 11 এপ্রিল 1972 সালে এই সংবিধান রচনা কমিটি গঠন হয়ে যায় 34 জন সদস্য নিয়ে, যার ভিতরে সভাপতি ছিলেন ডক্টর কামাল। লোকটাকে আমরা চিনি, মাঝে মাঝে টিভিতে দেখি, বয়স হয়ে গেছে। ডক্টর কামাল, উনি তখন আইন মন্ত্রী ছিল। এই ডক্টর কামাল, উনি ছিলেন কে? এই সংবিধান রচনা কমিটির সভাপতি। এই 34 জনের ভিতরে একজন ছিল নারী, যার নাম আমরা অনেকবার জানি, রাজিয়া বানু। যার নাম কি? রাজিয়া বানু, একমাত্র নারী সদস্য। এই 34 জনের ভিতরে 33 জন ছিল আওয়ামী লীগের, 33 জন ছিল আওয়ামী লীগের, আর একজন ছিল ন্যাপ। একজন ছিল ন্যাপের। সেই একজন ন্যাপের কে ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত। আমরা যাকে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে চিনি। সংবিধান একজন ছিল কি? ন্যাপের। 33 জন আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী দলের। বিরোধী দলটা কোনটা ছিল? ন্যাপ, সুরঞ্জিত সেন গুপ্ত। আমি আবারও বলছি, গণপরিষদ 403 জন সদস্য নিয়ে আমরা সংবিধান রচনা করা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য গণপরিষদ 11 এপ্রিল 1972 সালে 34 জন সদস্য নিয়ে সংবিধান রচনা কমিটি গঠন করে দেয়। যে সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল, এবং এখানে একজন নারী ছিল যার নাম হচ্ছে রাজিয়া বানু। এবং এই 34 জনের ভিতরে 33 জন ছিল আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী দলের। দলটার নাম কি? ন্যাপ। দলটার নাম কি? ন্যাপ। আর এই ন্যাপের একমাত্র সদস্য কে ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান রচনা কমিটিতে। বলেন তো ন্যাপ মানে কি? একটু কমেন্ট করবেন দেখি, ন্যাপ মানে কি? স্পিকার ডেপুটি কি আলাদা ছিলেন? হ্যাঁ, স্পিকার ডেপুটি স্পিকার আলাদা না? তখন আলাদা ছিল। ডেপুটি বলতে ডেপুটি স্পিকার বোঝাইছে। হ্যাঁ, ডক্টর কামাল সহ 34 জন ছিলেন। ডক্টর কামাল ছিলেন প্রধান, ডক্টর কামাল সহ ছিলেন 34 জন। বলবেন ন্যাপ শব্দের অর্থ কি? বলেন।
ন্যাপ শব্দের অর্থ কি? ন্যাশনাল আওয়ামী পার্টি। হ্যাঁ, আগে সংবাদ সম্মেলনের নাম দিই। ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপ শব্দের অর্থ কি? হ্যাঁ, 34 জনই গণপরিষদের সদস্য ছিল। গণপরিষদের সদস্য না হইলে সংবিধান রচনা কমিটিতে আসতে পারবে না। আমি বললাম ন্যাপ শব্দের অর্থ কি, সবাই বলেন ন্যাশনাল আওয়ামী পার্টি। আরে আমি কি বলছি, ন্যাপের ফুল মিনিং কি? ন্যাপ শব্দের অর্থ কি জানতে চাইছি। ন্যাপ ডিকশনারিতে খুঁজবেন, ন্যাপ মানে হচ্ছে কি? ঘুম, হালকা ঘুম। টম এন্ড জেরিতে দেখেন না, টম কি বলে যে ডন্ট ডিস্টার্ব মি নাও আই ওয়ান্ট টু টেক এ ন্যাপ। আমি একটু হালকা ঘুমাইতে চাই, আমাকে ডিস্টার্ব করো না। ন্যাপ মানে কি? হালকা ঘুম। আমি বলছি না ন্যাপ শব্দের অর্থ কি, আমি কি ন্যাপের ফুল মিনিং জানতে চাইছি। আর এন এর জায়গায় যদি এল দেন, ল্যাব, এল এ পি, ল্যাব, এন এর জায়গায় এল দিলে হবে কি? ল্যাব। ল্যাব মানে কি? কোল। কোলে বসে, কোলে নিয়ে যে যন্ত্রকে পরিচালনা করা হয় সেটাকে বলা হয় কি? ল্যাপটপ, তাই না? ল্যাব মানে হালকা ঘুম, ল্যাব মানে হচ্ছে কি? কোল। আমি শব্দের অর্থ জানতে চাইছি, আমি কি ফুল মিনিং জানতে চাইছি। যাই হোক, এই সুরঞ্জিত সেনগুপ্ত ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন উনি। তখন তো বিএনপি নাই, বিএনপি থাকবে কই? সব আওয়ামী লীগ সদস্য। নন এগ্রিশন প্রিন্সিপাল, ওরে আল্লাহ। হ্যাঁ, কোলে বসে হালকা ঘুম সহ্য হয়, বলে নেপার লেপতে এক হয়ে গেল। যাই হোক, হ্যাঁ, দুপুরের খাবারের পর যেটা নেওয়া হয় হুমায়ুন আহমেদের ভাষায়, সেই দুপুরের খাবারের পর সেই ঘুমকে বলা হয় ভাত ঘুম। কি বলা হয়? ভাত ঘুম। এটা কে বলছিল? হুমায়ুন আহমেদ বলছিল। তার কোন এক উপন্যাসে যেন। স্যার এটা একটু বলেন কোনটা? দ্য বেবি ইজ ইন হিজ ল্যাব। হ্যাঁ, হয়েছে তো। এই দ্য বেবি ইজ ইন হিজ ল্যাব, হয়েছে। এখনো আওয়ামী লীগ। একজন নারীর নাম হচ্ছে রাজিয়া বানু। একজন নারীর নাম কি? রাজিয়া বানু। রাজিয়া বানু। রাজিয়া বানুর পদবি কি ছিল? রাজিয়া বানু সংসদ সদস্য ছিলেন, গণপরিষদের সদস্য ছিলেন। আর আমার পদবি কি? সবারই পদবি সেম, সংসদ সদস্য। বিরোধী দল কোনগুলা ছিল? এতগুলা বিরোধী দল তো অবশ্যই কিছু ছিল, কোনটা কোনটা ছিল আমি জানি না। তবে একটা ন্যাপ যে ছিল এটা শিওর, বাকিগুলা হয়তো ছিল আরো, বাট আমি জানি না ওগুলা। তো যাই হোক, এই 34 জন সদস্য নিয়ে ডক্টর কামাল গঠন করবেন কি? ডক্টর কামালকে প্রধান করে এই 34 জন সদস্য নিয়ে গঠন হয়ে গেল সংবিধান রচনা কমিটি। এই সংবিধান রচনা কমিটি এবার সংবিধান রচনা করতে চাইবেন তারা। ডক্টর কামাল বিভিন্ন দেশে গেল, বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশের সংবিধান দেখলো। তার আলোকে, বিশেষ করে উনি ব্রিটেন এবং ভারতের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল গুলো লিখলেন, বাংলাদেশের সংবিধান প্রণয়ন করলেন, হাতে একটা সংবিধান লিখলেন। হাতে লেখা সংবিধানকে কি বলা হয়? খসড়া সংবিধান। হাতে সংবিধান লেখার পরে এই সংবিধান এবার উনি উত্থাপন করবেন কোথায়? গণপরিষদে উত্থাপন করবেন। কারণ উনি যেটা লিখবেন এটাই যে সংবিধান হবে এমন না। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সংবিধান লেখেন, রচনা করেন। গণপরিষদের কাজ হচ্ছে এই 34 জন মিলে যে সংবিধানটা রচনা করবে সেটাকে তারা গ্রহণ করলেও করতে পারে, না করলেও করতে পারে। এবার সংবিধান রচনা করা হইল, একটা খসড়া সংবিধান হাতে লেখা হইল। এরপরে ডক্টর কামাল সে হাতে লিখিত সংবিধানটাকে গণপরিষদে উত্থাপন করবেন 12 অক্টোবর। 12 অক্টোবর 1972 সালে ডক্টর কামাল গণপরিষদে কি করবেন? খসড়া সংবিধান উত্থাপন করবেন।
এটা পরীক্ষায় আসে। ডক্টর কামাল কবে গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন? কবে? 12 অক্টোবর 1972 সালে। খসড়া সংবিধান কে উত্থাপন করেন? ডক্টর কামাল উত্থাপন করেন। কোথায় করলেন? গণপরিষদে। তারিখ কত? 12 অক্টোবর 1972। জি, 12 অক্টোবর 1972। এরপর এই যে ডক্টর কামাল হাতে লিখিত একটা খসড়া সংবিধান উত্থাপন করলো, এটার উপর আলোচনা হবে। কিছু বিষয় পরিবর্তন করবে, সংশোধন করবে। এরকম আলোচনার পর পরিবর্তন সংশোধনের পর 4 নভেম্বর, কত তারিখ? 4 নভেম্বর 1972 সালে গণপরিষদ সংবিধানকে গ্রহণ করবে। ওই সংবিধানকে কি করবে? গ্রহণ করবে। পরীক্ষায় আসে বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে? কবে? 4 নভেম্বর 1972 সালে। মনে রাখবেন, যে দিনটায় কোন গণপরিষদ কোন সংবিধানকে গ্রহণ করে সেই দিনটা হয় সেই সংবিধানের দিবস। বাংলাদেশের গণপরিষদ খসড়া সংবিধানটাকে গ্রহণ করে কবে? 4 নভেম্বর। এই জন্য 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস। বাংলাদেশের সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। 4 নভেম্বর বাংলাদেশ সংবিধান দিবস। এরপর এই সংবিধানে মোট 399 জন স্বাক্ষর করবে। 403 জন সদস্যের ভিতরে এই সংবিধানে স্বাক্ষর করবে কতজন? 399 জন। মনে রাখবেন, বাজারের বিভিন্ন বইতে বলা হয় 309 জন। সম্ভবত আমি প্রথম দিকে আমিও 309 জন পড়াইতাম, বাট পরবর্তীতে দেখছি 399 জন। কারণ আমি সংবিধানের সবগুলা লোকের স্বাক্ষর হিসাব করি, এক এক করে হিসাব করার পরে দেখি 399 হয়। মানে সংবিধানে স্বাক্ষর করেননি 4 জন, মোট স্বাক্ষর করে কতজন? 399 জন। এই 399 জন ব্যক্তি এই সংবিধানে স্বাক্ষর করে এবং পরবর্তীতে 16 ডিসেম্বর 1972 সালে এই সংবিধান কি হয়ে যায়? কার্যকর হয়ে যায়। তাহলে বাংলাদেশ সংবিধান রচনা প্রথম পদক্ষেপটা নেওয়া হইল কত সালে? তারিখে 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করার মাধ্যমে বাংলাদেশের সংবিধানের প্রণয়নের শুরু হয়, যেটা শেষ হয়ে গেল কত তারিখ? 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকর হওয়ার মধ্য দিয়ে। আমি আবারও একটু রিভিউ করব সংবিধানের সাথে রিলেটেড তথ্যগুলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 26 মার্চ আমরা স্বাধীনতা লাভ করি 1971 সালে। এরপর 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, যেটা 26 মার্চ থেকে 10 জানুয়ারি 1972 সাল পর্যন্ত কার্যকর ছিল, যেটা ছিল বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এরপর 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসবেন এবং 11 জানুয়ারি থেকে উনি অস্থায়ী সংবিধান অধ্যাদেশ জারি করবেন। এরপরে 23 মার্চ সংবিধান প্রণয়নের লক্ষ্যে বিচারপতি আবু সাইদ চৌধুরী, যিনি বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি, উনি 23 মার্চ সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ আদেশ জারি করেন, যার পরিপ্রেক্ষিতে 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। যে গণপরিষদ গঠিত হয়েছিল 403 জন সদস্য নিয়ে, গণপরিষদ গঠন হওয়ার কথা ছিল 469 জন সদস্য নিয়ে, কিন্তু 66 জন বিভিন্ন কারণে গণপরিষদের সদস্য হতে পারেনি। তার ভিতরে 5 জন দালাল আইনে অভিযুক্ত হয়, 12 জন মারা যান, 46 জন দুর্নীতির দায়ে অভিযুক্ত হন, 2 জন পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন এবং 1 জন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি নেন। এই কারণগুলোতে 66 জন বাতিল হয়ে যায়। ফলে 469 জন গণপরিষদের সদস্য না হয়ে গণপরিষদের সদস্য হয় 403 জন। এই 403 জন ব্যক্তি নিয়ে গণপরিষদ যাত্রা শুরু করবে, যার প্রথম অধিবেশন বসবে 10 এপ্রিল 1972 সালে। যে অধিবেশনের সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুর রশিদ তত্ত্ববাগীশ এবং যেখানকার স্পিকার ছিলেন
শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ, যিনি পরবর্তীতে জাতীয় সংসদের প্রথম স্পিকার হন। এই গণপরিষদ অধিবেশন বসল কত তারিখ? 10 এপ্রিল। এই গণপরিষদ একদিন পর 11ই এপ্রিল এই 403 জন সদস্যের ভিতর থেকে 34 জনকে বেছে নেবে, যাদের প্রধান করা হবে ডক্টর কামালকে, এবং এই ডক্টর কামাল সহ এই 34 জনকে নিয়ে সংবিধান রচনা কমিটি গঠন করবে, যার প্রধানকে বললাম আমি ডক্টর কামাল। যেহেতু উনি সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন, এই জন্য ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা রূপকার বা স্থপতি। এই 34 জন সদস্যের ভিতরে একজন ছিল নারী সদস্য রাজিয়া বানু, এবং এই 34 জন সদস্যের ভিতরে 33 জন ছিল আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী দলের, সে বিরোধী দলটার নাম ছিল ন্যাপ, আর সেই ন্যাপের বিরোধী দলীয় সদস্যরা ছিল সুরঞ্জিত সেন মুক্ত। ডক্টর কামাল এই সংবিধান রচনা কমিটির সভাপতি হওয়ার পর উনি কয়েকটা দেশে ভ্রমণ করেন, বিশেষ করে ব্রিটেন এবং ভারতে যান, এবং সেই দেশগুলোর সংবিধানের আলোকে উনি একটা সংবিধান হাতে রাখেন, এবং সেটা পরবর্তীতে 12ই অক্টোবর 1972 সালে গণপরিষদে উত্থাপন করেন, যে আমার উপর যে দায়িত্ব দিয়েছিলেন সংবিধান রচনা করা, দেখেন তো আমি সংবিধান লিখলাম এটা ঠিক আছে কিনা। গণপরিষদ এই সংবিধানটাকে বিচার বিশ্লেষণ করে, পর্যালোচনা করে, এটার উপর বিভিন্ন আপনার আলোচনা করে, সংশোধন পরিবর্তন করার মধ্য দিয়ে 4ই এপ্রিল এই খসড়া সংবিধান 4ই নভেম্বর এই খসড়া সংবিধানটাকে গণপরিষদ গ্রহণ করে। মনে রাখবেন, যেদিন গণপরিষদ কোন সংবিধানকে গ্রহণ করবে সেই দিনটাই হবে সেই সংবিধানের জন্য দিবস। তাহলে বাংলাদেশ সংবিধান যেহেতু 4ই নভেম্বর গণপরিষদ কর্তৃক গ্রহণ করা হয়, সুতরাং বাংলাদেশ সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ওকে, এরপর এই সংবিধানটাকে স্বাক্ষর করা হবে। 403 জন সদস্যের ভিতরে 399 জন সদস্য এই সংবিধানকে স্বাক্ষর করবে, 4 জন স্বাক্ষর থেকে বিরত থাকবে। এই 403 জন ব্যক্তির কনসেন্ট নিয়ে, স্বাক্ষরে নিয়ে 16ই ডিসেম্বর আমাদের এই বর্তমান সংবিধান কার্যকারিতা শুরু করে দেয়। ওকে, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। বাকিরা স্বাক্ষর করেনি কারণ তাদের পছন্দ হয়নি, এই জন্য স্বাক্ষর করেনি। যদি বোঝেন একটু কমেন্ট করবেন। চৌত্রিশ জনকে কিভাবে বাছাই করা হয়েছিল? প্রুডেন্সের উপর। ওই 34 জনের ভিতরে অধিকাংশই অ্যাডভোকেট ছিল, অধিকাংশই অ্যাডভোকেট। তো অ্যাডভোকেটরা যারা আইন জানবে তারাই তো সংবিধান ভালো বুঝবে, মূলত তাদের পার্সোনাল প্রুডেন্সের উপর নির্ভর করে। এই 34 জনের ভিতরে অধিকাংশই কি ছিল? আপনার আইনজীবী ছিল এবং সাংবাদিকও ছিল পেশা জীবনে। মনে রাখবেন, সাংবাদিক এবং আইনজীবীরা আইন খুব ভালো বোঝে। ইউকে হবে ইউনাইটেড কিংডম। প্রশ্ন হইতে পারে, যুক্তরাজ্যে তো লিখিত সংবিধান নাই, সো হোয়াট? যুক্তরাজ্যে তো সংবিধান আছে, লিখিত নাই, তাতে কি? সংবিধান তো আছে। লিখিত সংবিধান বলা হয় সেই সংবিধানকে যে সংবিধান কোনো নির্দিষ্ট দিনে এরকম অনুষ্ঠান করে লেখা হয়। আমাদের সংবিধানটা নির্দিষ্ট দিনে অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিচার বিশ্লেষণ আলোচনার মাধ্যমে রচিত হয়েছিল বলে বাংলাদেশের সংবিধান লিখিত। আপনার কি মনে হয় না ব্রিটেনের সংবিধান লিখা আছে না? কোথাও না কোথাও লিখা তো আছে, বাট এটা আনুষ্ঠানিকভাবে লেখা হয় নাই বলে ওটাকে অলিখিত বলা হয়। বাট তাদের সংবিধানের রুলস গুলা লেখা আছে। লেখা না থাকলে মানুষ জানবে বই থেকে। মনে রাখবেন, লিখিত হওয়ার শর্ত হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটাকে লিপিবদ্ধ করা। কিন্তু আনুষ্ঠানিকতা ছাড়া, হ্যাঁ দিয়ে দেন, চা দিয়ে দেন, চিনি ছাড়া। মনে রাখবেন, আনুষ্ঠানিকতা ছাড়া লিখিত হইলে সেটাকে আমরা অলিখিত বলি। সব সংবিধানে লিপিবদ্ধ আকারে আছে। যদি আনুষ্ঠানিকতা হয় সেটা লিখিত, অনানুষ্ঠানিকতার মাধ্যমে হইলে সাধারণত সেটাকে অলিখিত বলি। যদি বোঝেন, স্যার 2 বার কামাল হোসেন সেই সময়ে বাংলাদেশের যতগুলো আইনজীবী ছিল তার ভিতর প্রুডেন্স ছিল, তার ভিতরে অনেক প্রুডেন্সই ছিল, অনেক প্রুডেন্ট আইনজীবী ছিলেন। বাবা 10 এপ্রিল থেকে আবার বলতে চাই,
আবার বলা লাগবে নাকি? একটু মনোযোগ দিলেই তো হয়। কিসের মতামত চান গো ভাই আপনি? 309 জন না 399 জন হবে? চিনি ছাড়া চা খাবেন কেন স্যার? চিনি খাইলে এখন মুখ মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি কথা, মিষ্টি মুখ মিষ্টি হলে তো ঝাল কথা বের হবে না। এপ্রিল থেকে কতদিন লাগছে চিন্তা করেন তো? প্রায় 8 মাস লাগছে। যে সংবিধান আমরা রচনা করলাম 8 মাসে, সেই সংবিধান আমরা 2 ঘন্টায় শেষ করব? এতটা দুঃসাহস আমাদের হয়েছে? আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাস আছে। আরেকটা ক্লাস আছে ভাইয়া, আরেকটা আছে, আরেকটা হবে। এবার আমরা সংবিধানে এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেলে যাব। আমরা অফলাইনে একটু দ্রুত করব, বাট অনলাইনে দ্রুত করার কিছু নেই। অনলাইনে আস্তে আস্তে যাব, এত দ্রুত করে লাভ নেই। এমনিতেই আপনারা কেউ সামনে নেই, এমনিতেই সামনে নেই। অনলাইনে ক্লাস বলছি না, বিশ্বের সবচেয়ে বিরক্তকর ক্লাস কোনটা? অনলাইন ক্লাস। এই করা লাগে বলে আমরা করি, তাই না? আমি আইনের স্টুডেন্ট, ইতিহাস না, আইন। আমার ইতিহাস আমার ফেভারিট সাবজেক্ট, ইতিহাস আর পলিটিক্স, এই দুইটা আমার সবচেয়ে প্রিয়। আর আমি স্টুডেন্ট ছিলাম আইনের। ওকে, আপনি মধ্যপ্রাচ্যের ইতিহাসগুলো পড়বেন, ভালো লাগবে। মধ্যপ্রাচ্যের পলিটিক্স পড়বেন, দেখবেন চরম ভালো লাগবে। এটা তো ওয়ার্ল্ডের রাজনীতির কেন্দ্রবিন্দু কোনটা? মিডল ইস্ট। খেয়াল করবেন ছিলাম কোথায়। এবার গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল দেখবো আমরা, গুরুত্বপূর্ণ লেখা, জাস্ট আর্টিকেল লিখলে আর্টিকেল, আর্টিকেল। ওকে, আমরা এক দিয়ে শুরু করব। তার আগে একটা জিনিস করা উচিত ছিল, সংখ্যায় সংবিধান লাগবে না। এক, আমাদের অনুচ্ছেদ কয়টা বলছিলাম আমরা? 153টা অনুচ্ছেদ। আমাদের অনুচ্ছেদ হচ্ছে 153টা। কোন রঙের খান? একজন লিখছে পিঙ্ক। পিঙ্ক রঙের কি চা পাওয়া যায়? এটা কি? জীবনও আমি রাজনীতি করতে না। রাজনীতি কি? ভয় লাগে রাজনীতি, রাজনীতি করার দরকার নেই। 1 নং আর্টিকেল আমরা একে কি বলা আছে? একে বলা আছে প্রজাতন্ত্র। একে কি বলা আছে? প্রজাতন্ত্র। এবং 1 নং আর্টিকেলে বাংলাদেশের সাংবিধানিক নামও বলা আছে, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা হচ্ছে 1 নং আর্টিকেলের বিষয়বস্তু। 1 নং আর্টিকেলের বিষয়বস্তু কি? প্রজাতন্ত্র। পরীক্ষার প্রশ্নটা দুই ভাবে আসে। একটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কথা উল্লেখ আছে? কত নং অনুচ্ছেদে? 1 নং অনুচ্ছেদে। অথবা পরীক্ষায় আসে বাংলাদেশ সংবিধানের 1 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? 1 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? প্রজাতন্ত্র। অথবা পরীক্ষায় আসে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। 1 নং আর্টিকেল সম্পর্কে এতটুকু জানলেই চলবে। এবং এখানে বলা আছে বাংলাদেশ হচ্ছে ইউনিটারি স্টেট, বাংলাদেশ একক রাষ্ট্র। বাংলাদেশ নট প্রভিন্সিয়াল স্টেট। প্রভিন্সিয়াল স্টেট আমাদের পার্শ্ববর্তী স্টেট, দেখবেন ওটা হচ্ছে ফেডারেল স্টেট বা প্রভিন্সিয়াল স্টেট। বাংলাদেশের পার্শ্ববর্তী স্টেটটা কি যুক্তরাজ্য না? একাধিক রাজ্য মিলে, বাংলাদেশে তো কোনো রাজ্য নাই, ইউনিটারি একক রাষ্ট্র। তাহলে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ প্রজাতান্ত্রিক দেশ? এখানে রাখুন 1 নং অনুচ্ছেদ অনুযায়ী। 1 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? প্রজাতন্ত্র। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ
বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের আর্টিকেল কয়টা? প্রস্তাবনা লাগবে না, প্রস্তাবনা লাগবে রিটেনে। মনে রাখুন প্রস্তাবনা একটু বলে দেই। প্রস্তাবনা হচ্ছে আপনার একটা আইন কি উদ্দেশ্যে করা হয়, একটা আইনের উদ্দেশ্য কি সেটা বলা থাকে প্রস্তাবনা। আপনি কোন আইন পড়ে এক কথায় যদি সে আইন সম্পর্কে ধারণা পেতে চান, তাহলে সে আইন পুরোটা না পড়ে প্রস্তাবনা পড়লেও আপনি বুঝবেন এই আইনটা কি উদ্দেশ্যে করা হয়েছে। প্রস্তাবনায় কি উল্লেখ থাকে? আইনের উদ্দেশ্য। সংবিধানের উদ্দেশ্যটা কোথায় লিপিবদ্ধ? প্রস্তাবনা। আমাদের প্রস্তাবনা কয়টা? একটা। ওকে, প্রস্তাবনা লাগবে রিটেনে। প্রস্তাবনা প্রিলিতে কখনো আসে না। আমরা রিটেনের জন্য কিছু রেখে দিই, রিটেনে তো পড়বই, চিন্তা করতে হবে না। প্রস্তাবনাতে সংবিধানের উদ্দেশ্যের কথা বলা থাকে। তো যাই হোক, 1 নং আর্টিকেল যেভাবে প্রশ্ন আসলে 1 নং আর্টিকেল থেকে ইনশাআল্লাহ আপনি পারবেন। এরপর আমরা চলে যাব 2 এ। 2 এ বলা আছে কি? রাষ্ট্রীয় সীমানা। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা কতটুকু হবে সেটা বলা আছে কোথায়? 2 এ। জাস্ট এতটুকু জানলেই হবে। পরীক্ষায় আসে বাংলাদেশ সংবিধানের 2 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? রাষ্ট্রীয় সীমানা। অথবা রাষ্ট্রীয় সীমানা সংবিধানের কত নং অনুচ্ছেদের বিষয়বস্তু? কত নং? 2 এর। এরপর হচ্ছে 2 এর ক। 2 এর ক। 2 এর কতে বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম। কখনোই পরীক্ষায় আসবে না বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি, এটা পরীক্ষায় কখনোই আসবে না, এটা সবাই পারবে। পরীক্ষায় আসবে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়েছে। সংবিধানের 2 এর ক অনুচ্ছেদ অনুযায়ী ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হয়েছে। খেয়াল করবেন 2 আর 2 এর ক কিন্তু এক না, দুইটা আলাদা আর্টিকেল। হ্যাঁ, ওটা 2 এরই অংশ, বাট এটা পুরো 2 আর এটা হচ্ছে 2 এর ক। যদি বলে ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী 2 না 2 এর ক, অ্যান্সার হয়ে যাবে 2 এর ক। 2 এর ক অনুযায়ী রাষ্ট্রধর্ম কি? ইসলাম। মনে রাখবেন এটা 1988 সালে এই আর্টিকেলটাকে যোগ করা হয়। একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় আপনি সংবিধান পড়তে গিয়ে এরকম দেখবেন 2 ক 4 ক, তাই না, 7 ক খ, এগুলো দেখবেন। মনে রাখবেন এগুলো 1972 সালে মূল সংবিধানে ছিল না, এগুলো পরবর্তীতে যোগ করা হয় সংশোধনের মাধ্যমে। যেগুলোকে পরবর্তীতে যোগ করা হয় সেগুলোকে এরকম ক খ গ ঘ দিয়ে কি করা হয়? উল্লেখ করা হয়। ওকে, তাহলে 2 এর ক প্রথম অবস্থায় ছিল না, 1972 সালের সংবিধানে ছিল না, এটা 1988 সালে নতুন করে যোগ করে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। নাকি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয় কে? বাংলাদেশে। আচ্ছা স্যার, তফসিল অনুচ্ছেদ ধারা এগুলো সবই বুঝাই দেব, চিন্তা করতে হবে না। অনুচ্ছেদ আসুক, তফসিল আসুক, তখন বুঝাই দেব। বোঝাই দেবেন, চিন্তা করতে হবে। এরপর চলে যাবেন 3 এ। 3 এ বলা আছে কি? রাষ্ট্রভাষা বাংলা। 3 এ বলা আছে রাষ্ট্রভাষা বাংলা। পরীক্ষায় কখনোই আসবে না বাংলাদেশের রাষ্ট্রভাষা কি, এটা পরীক্ষায় কখনোই আসবে না। আসবে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা। কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 3 অনুযায়ী। মনে রাখবেন বাংলাদেশের রাষ্ট্রভাষা একটা। কয়টা? একটা। বিশ্বের সর্বাধিক রাষ্ট্রভাষা হচ্ছে ভারতের। বিশ্বের সর্বাধিক রাষ্ট্রভাষা কার? ভারতের, 22টি। ভারতের রাষ্ট্রভাষা কয়টি? 22টি। আমাদের রাষ্ট্রভাষা কয়টি? একটি। ওকে, এটা একটু খেয়াল রাখবেন, পরীক্ষায় আসে সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ কোনটা? সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ হচ্ছে ইন্ডিয়া। কয়টা? 22টি। তবে যদি পরীক্ষায় আসে সর্বাধিক সাধারণ ভাষার দেশ কোনটা? সর্বাধিক সাধারণ ভাষা হচ্ছে পাপুয়া নিউ গিনি। এটা আমি ক্লাসেও বলেছিলাম, আগেও অনেকবার বলেছিলাম।
তাও লিখে দেই, নিউ গিনি, পাপুয়া নিউ গিনি সবচেয়ে বেশি ভাষা প্রচলিত, এখানে 840 প্লাস মাইনাস 1-2, কখনো 840, কখনো 41, কখনো 839, কখনো 38, এই জন্য 840 প্লাস মাইনাস। অর্থাৎ পাপুয়া নিউ গিনিতে প্রায় কতটা ভাষা? 840টা ভাষারও অধিক ভাষা। কোথায়? পাপুয়া নিউ গিনিতে। আর সবচেয়ে কম ভাষা হচ্ছে উত্তর কোরিয়ান, নাম শুনছি না আমরা, উত্তর কোরিয়া, আর হচ্ছে ভ্যাটিকান সিটি। এই দুইটা দেশে সবচেয়ে কম ভাষা কয়টা? একটা। সাধারণ ভাষা সবচেয়ে বেশি কোথায় প্রচলিত ভাষা? পাপুয়া নিউ গিনিতে। আর সবচেয়ে কম ভাষার দেশ কয়টা? দুইটা, উত্তর কোরিয়া আর ভ্যাটিকান সিটি। কয়টা করে ভাষা? একটা। আর সর্বাধিক রাষ্ট্রভাষা কোন দেশে? ভারতের। কয়টা? 22টা। আর বাংলাদেশের রাষ্ট্রভাষা কয়টা? একটা। তবে বাংলাদেশের ভাষা কয়টা? বাংলাদেশে কিন্তু অনেকগুলো ভাষা। উপজাতীয় ভাষা কয়টা? 32টা না? উপজাতীয় 32টা ভাষা তো আমাদেরই ভাষা, বাংলাদেশের ভাষা। আর সেই সাথে আমাদের একটা ভাষা, মোট 33টা বা আরো বেশি ভাষা। তো সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউ গিনি, সবচেয়ে কম ভাষার দেশ উত্তর কোরিয়া ভ্যাটিকান সিটি, সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ ইন্ডিয়া 22টি, আর বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, যেটা আর্টিকেল, সংবিধানের আর্টিকেল কততে বলা? 3-এ বলা। যদি একটু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন স্যার, একটু বুঝে থাকলে একটু কমেন্ট করেন, একটু বুঝে থাকলে কমেন্ট করবেন, একটু বুঝে থাকলে কমেন্ট করবেন স্যার। আচ্ছা স্যার, আপনি স্ক্রিনশট নিতে পারেন, বুঝে থাকলে কমেন্ট করেন। উত্তর কোরিয়া ভাষার নাম কি সেটা আমি জানি না, তবে নাম একটা আছে। হ্যাঁ, কোরিয়াটা বোঝেননি। কোরিয়াটা কি বোঝেননি? কোরিয়াতে একটা ভাষা প্রচলিত, ভ্যাটিকান সিটিতেও একটা ভাষা প্রচলিত। ভ্যাটিকান সিটির ভাষাটার নাম হচ্ছে ল্যাটিন ভাষা, আর কোরিয়ার ভাষার নামটা আমি জানি না। নোয়াখালীর ভাষা কি? ওটা তো বাংলা ভাষা। নোয়াখালী তো দেশের ভিতরে আরেকটা দেশ নাকি? মাঝে মাঝে তো আমরা ফেসবুকে নোয়াখালীর পাসপোর্ট দেখি, নোয়াখালীর প্রেসিডেন্ট দেখি, নোয়াখালীর বিমান বাহিনীর সদস্য দেখি, সেনাবাহিনীর সদস্য দেখি, এগুলো ফেসবুকে দেখি, তাই না? বাস্তবে না। নোয়াখালীর মানুষ অবশ্যই অনেক ট্যালেন্ট হয়, মনে রাখবেন। বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষ, ট্যালেন্ট কোন জায়গায়? নোয়াখালীর লোক। এবং এক সময় বাংলাদেশের অধিকাংশ সরকারি অফিসাররাই কোন এলাকার ছিল? নোয়াখালী ছিল, এবং এখনো সম্ভবত। এখন এটা ছড়ায় গেছে। 2-এর ক, 2 ক মানে হচ্ছে সংশোধনীর মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে পরে। আর 2-এর 1 এটা প্রথমেই ছিল। 2-এর 1 মূল সংবিধানে ছিল। আর 2-এর ক, খ, গ, ঘ যেগুলো, সেগুলো হচ্ছে পরবর্তীতে অ্যাড করা হয়। এরপরে চলে যাবো কোথায় আমরা জানো ভাইয়া? এরপরে আমরা আর্টিকেল চেয়ারে চলে যাব। আর্টিকেল চেয়ার আস্তে ধীরে পড়াচ্ছি, টাইম লাগবে, একটু লাগুক, আস্তে ধীরে, আমরা সহজ ভাবে যাই। চার 3টা জিনিসের কথা বলা আছে। জাতীয় প্রতীক, তাই না? এগুলো হচ্ছে জাতীয় পতাকা, এগুলো হচ্ছে জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, তাই তো? পরীক্ষায় আসে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয় প্রতীকের কথা উল্লেখ আছে? 4-এ। জাতীয় পতাকার কথা উল্লেখ আছে কোথায়? 4-এ। জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ আছে কোথায়? 4-এ। মনে রাখবেন, বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার মোহাম্মদ ইদ্রিস। এই হচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকার কি? জাতীয় পতাকার ডিজাইনার, জাতীয় প্রতীকের ডিজাইনার। আর রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে A.M. সাহা, ওটা আলাদা একটা রাষ্ট্রীয় মনোগ্রাম, ওটা হচ্ছে A.M. সাহা। আর জাতীয় প্রতীকের কে? মোহাম্মদ ইদ্রিস। জাতীয় পতাকা হচ্ছে কামরুল হাসান, এটা আমরা জানি, কামরুল হাসান, তাই না? আর জাতীয় সঙ্গীত আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে কে? রবীন্দ্রনাথ,
তাই না? হ্যাঁ, আঞ্চলিক ভাষা শ্রেষ্ঠ ভাষা, একটা অ্যাডই তো আছে, কথা কইতে লজ্জা কিসের, তাই না? এটা একটা অ্যাড আছে না, কথা ঠিক। আঞ্চলিক ভাষা হচ্ছে সেরা ভাষা। আঞ্চলিক ভাষাকে কখনো কি করতে হয় না, আন্ডারস্ট্যান্ড করতে হয় না। আঞ্চলিকতায় মানুষের পরিপূর্ণতা। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে রবীন্দ্র জাতীয় সঙ্গীত। যাই হোক, তাহলে জাতীয় প্রতীকের ডিজাইনার মোহাম্মদ ইদ্রিস, জাতীয় পতাকার কামরুল হাসান, জাতীয় সঙ্গীতের রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলা কথা বলা আছে কততে? আর্টিকেল 4-এ। আর আর্টিকেল 4-এর কতে বলা আছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ, এটা বলা আছে কততে? 4-এর কতে। দেখবেন বিভিন্ন অফিস, আদালত, স্কুল, কলেজ, তাই না, সরকারি, আধা সরকারি, বেসরকারি বিভিন্ন অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে রাখা হয়। এটাকেই বলা হচ্ছে মূলত বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, যেটা বলা আছে 4-এর কতে, যেটা 15তম সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়, পরীক্ষায় আসে। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক? সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 4-এর ক। 4-এর ক। 4-এর ক। এ এম সাহা, রাষ্ট্রীয় মনোগ্রাম এ এম সাহা। না না না, সব অনুচ্ছেদ পড়তে হবে না। আমরা প্রিলির জন্য 50 থেকে 55টা আর্টিকেল পড়বো ম্যাক্সিমাম। 153টার ভিতরে 50 থেকে 55টা আর্টিকেল পড়বো, ম্যাক্সিমাম 60টা পড়বো, অর্ধেকেরও কম আর্টিকেল পড়বো। আর আমরা আর্টিকেল এখন ডিটেলস পড়তেছি না, আমরা আর্টিকেল জাস্ট হেডলাইনটা পড়বো আর ওটার বিষয়বস্তুটা একটু বুঝায় বলবো, দেখবেন ওটা আপনার ইজিতে মনে থাকবে। 4-এর ক কখন যোগ করা হয়? 15তম সংশোধনের মাধ্যমে। 15তম, সব অনুচ্ছেদ পড়তে হবে না। আচ্ছা স্যার, স্ক্রিনশটের সময় দিচ্ছি, আপনি লিখে নিয়েন। তফসিল বোঝায় দেবো বাবা, চিন্তা করতে হবে না, খুব সহজ জিনিস। আগে আর্টিকেল পড়াই, তারপরে দেখবেন তফসিল। তফসিল মানে কি? সংযোজন। আর্টিকেলে দেওয়া হয়নি, বাট ওইটার প্রয়োজন ছিল, আর্টিকেলে দেওয়ার ওই রকম স্কোপ নাই, এই জন্য আমি আলাদাভাবে দিলাম, ওটাকে তফসিল নাম করলাম। তফসিল মানে সংযোজনও বলা যায়, তফসিল মানে ব্যাখ্যাও বলা যায়, সংবিধানের ব্যাখ্যাও বলা যায় তফসিলে। ওকে, 15তম সংশোধনী কবে হয়? 2011 সালে হয়। এরপরে 5 নং। 5 নং বলা আছে রাজধানী ঢাকা। জীবনেও পরীক্ষায় আসবে না বাংলাদেশের রাজধানীর নাম কি, যদিও 33তম বিসিএস ছিল, আর কখনোই আসবে না বাংলাদেশের রাজধানীর নাম কি। তবে পরীক্ষায় আসবে ঢাকা বাংলাদেশের রাজধানী কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 5 নং অনুচ্ছেদ অনুযায়ী। যদি বলে বাংলাদেশের রাজধানীর নাম কি, প্রশ্নটা ইজি হয়। আর যদি বলা হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে প্রশ্নটা কঠিন হয়। কত নং অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী? 5 নং অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। এর আগের ক্লাসেও একটা প্রশ্ন করছিলাম, আপনাদেরকেও একটা প্রশ্ন করব। যারা গত ক্লাসে ছিলেন তারা অ্যান্সার দেবেন না, যারা এই ক্লাসটাই প্রথম তারা শুধু অ্যান্সার দেবেন। বলবেন ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কতবার? আরে না, আন্তর্জাতিকের বস টিচার হচ্ছেন নাইম স্যার এবং কে আপনার আতিক স্যার, এর উপরে আরিফিন স্যার। ওনার কথা তো বলারই দরকার নেই, আউটস্ট্যান্ডিং। উনি আমারও টিচার, এক্সেপশন একজন টিচার উনি। লাইফে যদি আমি কোনো কিছু শিখে থাকি, সবচেয়ে মূল্যবান জিনিসগুলো যদি শিখে থাকি, সেই মূল্যবান জিনিসগুলোর অর্ধেকের বেশি শিখছি আমি আমার আরিফিন স্যারের কাছ থেকে। বিশেষ করে তার ব্যক্তিত্ব এবং তার কথা বলার স্টাইল অসাধারণ। মানুষ হিসেবে না মিশলে বুঝবেন না উনি কতটা বড় মনের এবং কতটা উদার লেভেলের। এটা যারা মিশছেন তারা জানেন। তো আন্তর্জাতিকের এতগুলো বস টিচার, আপনাদের মনে রাখবেন বিসিএস কনফিডেন্সের সবচেয়ে শক্তিশালী ডিপার্টমেন্ট আন্তর্জাতিক, সব টিচার বস। মাহানুর স্যার, উনি তো সম্ভবত এখন গুগল নেয়, উনিও ইন্টারন্যাশনালে অনেক ভালো ক্লাস দেন এবং উনি ট্যালেন্ট। আন্তর্জাতিকের যে 4-5 জন টিচার আছে, মানে টিচার অনেক, 4-5 জন যে টিচার, 4-5 জনই দুর্দান্ত ট্যালেন্ট এবং তাদের সবারই আলাদা আলাদা কিছু ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে।
সব টিচারেরই আলাদা আলাদা কোয়ালিটি আছে এবং এগুলো মাইন্ড ব্লোয়িং। যারা মিশছেন তারা জানেন, যারা মিশেননি তারা বুঝবেন, তারা অসাধারণ। তো যাই হোক, আমরা আমাদের টপিকসে থাকবো। যেটা বলতেছিলাম, ঢাকা বাংলাদেশের আরফিন স্যারকে দেখেননি? আরফিন স্যার বিসিএস ক্যাডার, আরফিন স্যারকে দেখেননি? এটা কোনো কথা? আপনার কনফিডেন্সের লাইফই তো আপনার। হ্যাঁ, ঢাকা বাংলাদেশের রাজধানী হয় একবার, আর ঢাকা মোট রাজধানী হয় 5 বার। ঢাকা মোট রাজধানী হয় কয়বার? 5 বার। 1610, 1660, 1905, 1947, 1971, সাংবিধানিক ভাবে 1972। পরিবর্তন হয় না, একটা, এই দুইটা মিলে একটা প্যাকেজ। এর মোট কয়বার? 5 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কয়বার? 5 বার। আরিফিন স্যারের বলছিলাম, হ্যাঁ আরিফিন স্যার, নাইম স্যার, আতিক স্যার, মাহমুদ স্যার, 4 জন বস টিচার ইন্টারন্যাশনাল। 1971, 72, 71 করা হয়। 71টাই অরিজিনাল, 72 শুধু সাংবিধানিক ভাবে, কারণ আমরা সংবিধান পেয়ে যাই কবে? 72 16 ডিসেম্বর, তাই না? ওই 16 ডিসেম্বরে 5 নং আর্টিকেলের জন্ম হয়। সাংবিধানিক ভাবে আমরা পাইলাম 72, বাট সেটা হয়েছিল কত সালে? 71 হয়েছিল। আমরা মুছে দিচ্ছি। 71, 72, 71, 72 থাকলে আপনি 71 দেবেন। যদি উল্লেখ করে দেয় সাংবিধানিক ভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কবে, তাইলে হবে 72। আর যদি বলা হয় সর্বশেষ ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কবে, তাহলে 71। 71 হয়, কিন্তু 71 তো আমাদের এই সংবিধান ছিল না। আমরা সংবিধানটা পাইলাম কবে? 72। 72 5 নং আর্টিকেলও পাইলাম, এই জন্য বললাম এটা। এরপর আমরা চলে যাবো কোথায়? 5-এর পরে চলে যাব আমরা 7-এ চলে যাব। 7-এর খ, মৌলিক বিষয় পরিবর্তন, মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য। বিষয়াবলী, সংবিধানের কিছু মৌলিক বিষয়াবলী আছে। সংবিধানের যেমন রাষ্ট্র পরিচালনার মূলনীতি 2য় পরিচ্ছেদ বা 2য় অধ্যায়। মনে রাখবেন সংবিধানের ভাগ হচ্ছে কয়টা? 11টা। তার ভিতরে প্রথম ভাগ তো প্রারম্ভিক, 2য় ভাগটা কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3য় ভাগটা কি? মৌলিক অধিকার। এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, এরপরে আরো কিছু বিষয় আছে যেগুলো কখনোই সংশোধন করা যাবে না, যেটা বলা আছে কোথায়? 7-এর খতে। যদি পরীক্ষায় আসে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য, কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 7-এর খ অনুযায়ী। ওকে, 7-এর খ অনুযায়ী মৌলিক বিষয় লাগবে না, 6 লাগবে না। আপনি 6-এর 2টা লাগে, আমি স্কিপ করে গেছি। হ্যাঁ, 6-এর 2টা লাগে। মনে রাখবেন আমরা জাতি হিসাবে বাঙালি, আমরা জাতি হিসাবে কি? বাঙালি। আর আমাদের নাগরিক হিসাবে বা আমাদের জাতীয়তা কি? জাতীয়তা আমরা বাংলাদেশী। যদি পরীক্ষায় আসে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী আমরা জাতি হিসেবে বাঙালি, 6-এর 2, জাতীয়তা আমাদের বা নাগরিক হিসাবে কি? আমরা বাংলাদেশী। থাক, ওই ইন্টারন্যাশনাল কথা আর না বলি, শুধু আমি ফিনিশিং দিয়ে দিলাম। আমি যে 4-5 জন টিচারের নাম বললাম তারা অবশ্যই দুর্দান্ত। ওকে, জাস্ট এতটুকুই রাখি, এটা নিয়ে আমরা কথা না বলি। 6-এর 2, জাতি হিসেবে আমরা কি? বাঙালি, আর জাতীয়তা হিসেবে কি? আমরা বাংলাদেশী।
এটা সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 6 এর 2 নং অনুচ্ছেদ অনুযায়ী। ওকে, আপনি দেখবেন নাইম ভাই এবং আতিক ভাই আপডেট, দুর্দান্ত আপডেট তার, এবং তাদের অনেক সুন্দর, ইনফরমেশন অনেক সুন্দর। মানুষ স্যার তো ট্যালেন্ট, আর আরেফিন স্যার হচ্ছে অসাধারণ। ওকে, এতটুকুই মনে রাখবেন, উনি অসাধারণ, আউটস্ট্যান্ডিং, তার বোঝানোর কোয়ালিটি ইউনিক, তার বোঝানোর কোয়ালিটিটা ইউনিক। এরপর আমরা চলে যাব কোথায়? 6 এর 7, 8-এ চলে যাব। 8-এ হচ্ছে মূলনীতি। খেয়াল করবেন, আমাদের মূলনীতি চারটা মূলনীতি আমরা সিকোয়েন্সিয়ালি পড়বো, তাহলে পরবর্তী 4টা আর্টিকেলও আমরা 2 নং এবং 4 নং এ সংশোধন হলো কিভাবে। আরে বাবা, 2 নং এবং 2 নং সংশোধন হইছে 8ম সংশোধনীর মাধ্যমে, 2 এর পতে অ্যাড করে দিছে। আর আরেকটা কি বললেন? 4 নং, 4 এর পর সংশোধনী হইছে, সংশোধনী মানে নতুন একটা আর্টিকেল যোগ করছে, এটা 15তম সংশোধনীর মাধ্যমে। ধরেন আপনি কোন বিষয় যোগ করবেন সংশোধন, কোন বিষয় আর্টিকেলে, কোন একটা বিষয় আপনি যোগ করবেন সংবিধানে, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কোন একটা বিষয় যোগ করবেন, এখন কোথায় করবেন? আপনি দেখবেন আপনি যে বিষয়টা যোগ করতে চান সেই বিষয়ে রিলেটেড কোন আর্টিকেল সংবিধানে আছে কিনা, যদি থাকে তাহলে সেখানেই যোগ করবেন। দেখেন, প্রেসিডেন্ট এরশাদ চাইলো ইসলামকে রাষ্ট্রধর্ম করার, তো এটা এখন কোথায় করবে? উনি 2 এর যোগ করে দিল, 2 এর ক নতুন করে যোগ করে দিল, কোথাও আর খুঁজে পাইল না, 2 এর কত যোগ করে দিল, 2-তে 2 এর ক অ্যাড করে দিল। এরপর শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি চিন্তা করলো বঙ্গবন্ধু প্রতিকৃতি সংরক্ষণ করা উচিত, কোথায় যোগ করা যায়? উনি যোগ করে দিল 4 এর কতে। যোগ আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে বা সংসদে, পার্লামেন্ট, আপনি সরকার প্রধান হিসেবে আপনি যোগ করতে পারেন সংশোধনীর মাধ্যমে যে কোনো আর্টিকেলে। ওকে, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। এটা স্যার সংবিধানের রক্ষা কবচ, সংবিধানে অনেক কিছু রক্ষা কবচ। সংবিধানের রক্ষা কবচ কি? সংবিধানের রক্ষা কবচ হিসেবে পার্লামেন্টও আসতে পারে, সংবিধানের রক্ষা কবচ হিসেবে সুপ্রিম কোর্ট আসতে পারে। যেহেতু সংবিধানকে সংরক্ষণ, ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট, এই জন্য সেটাকে রক্ষা কবচ বলা যায়। আমরা এটা পরে যাব, এখন না। শুনে নেন, ক খ, ধরেন 4 ক, 7 খ, 2 ক, এগুলা। আবার ধরেন 48(1), 48(2), মনে রাখবেন এই ক খ এগুলা দিয়ে বোঝায় এই যে আমরা সংবিধান পাইছি কত সাল? 1972 সালে। এই 1972 সালে এগুলা ছিল না, 1972 সালে এগুলা ছিল, 1, 2 ছিল মূল সংবিধানে, 1, 2 ছিল। বা কখ মূল সংবিধানে, মূল সংবিধান বলতে আমরা সবসময় 1972 সংবিধানটাকেই বুঝি। মূল সংবিধানে এই বিষয়গুলো ছিল না। সংশোধনের মাধ্যমে যদি সংবিধানে কোনো কিছুকে যোগ করা হয়, তাহলে সেগুলোকে কখ নামে অ্যাড্রেস করা হয়, কখ নামে লিপিবদ্ধ করা হয়। আর 1, 2 ওগুলো আগে থেকেই ছিল, ওগুলো মূল সংবিধানে ছিল। কখ মানে নতুন করে যোগ করা। ওকে, এতটুকু বুঝতেই হবে। যদি বোঝেন একটু কমেন্ট করেন। এটা কখ সহজ জিনিস, কখ নতুন করে অ্যাড করা, আর 1, 2 নতুন করে অ্যাড করা না, 1, 2 অনেক আগে থেকেই অ্যাড করা, ওটা মূল সংবিধানে ছিল। খেয়াল করবেন 8-এ, আরে আমরা টপিকস থেকে বাইরে যাচ্ছি বারবার, এটা মূলনীতি। সংবিধানের মূলনীতি হচ্ছে 4টা। এই 4টা মূলনীতি আপনি সিকোয়েন্সিয়ালি মুখস্থ করবেন, আমি বলে দিই, এখনই মুখস্থ করবেন। মূলনীতি কয়টা? 4টা, 8-এ বলা আছে। প্রথম হচ্ছে জাতীয়তাবাদ, এরপর হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। এরপর হচ্ছে গণতন্ত্র, এরপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা,
এই মোট কয়টা? চারটা। আমাদের সংবিধানের মূলনীতি কয়টি? চারটি। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই চারটাকে সিরিয়ালি এই জন্য মনে রাখবেন, এই চারটা মূলনীতির কথা বলা আছে 8 নং আর্টিকেলে, এবং আলাদা চারটা আর্টিকেল আবার আলাদা আলাদা ভাবে বলা আছে। যেমন জাতীয়তাবাদের কথা বলা আছে 9 নং অনুচ্ছেদে আলাদা ভাবে, সমাজতন্ত্রের কথা বলা আছে 10 নং অনুচ্ছেদে আলাদা ভাবে, গণতন্ত্রের কথা বলা আছে 11 নং অনুচ্ছেদে আলাদা ভাবে, আর ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে 12 নং অনুচ্ছেদে আলাদা ভাবে। খেয়াল করবেন প্রশ্ন কিভাবে আসলে কিভাবে অ্যান্সার দেবেন। খেয়াল, মনোযোগ। যদি বলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কত নং অনুচ্ছেদ উল্লেখ আছে? 8 নং অনুচ্ছেদ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা মূলনীতি সমূহ, মূলনীতিগুলো সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? 8 নং অনুচ্ছেদে বলা আছে মূলনীতি চারটার কথা। আর যদি স্পেসিফিক ভাবে আলাদা আলাদা বলে, যদি বলে জাতীয়তাবাদের কথা বলা আছে কততে? 9 নং। যদি বলে সমাজতন্ত্রের কথা বলা আছে কততে? 10 নং। যদি বলে গণতন্ত্রের কথা বলা আছে 11। যদি বলে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে কততে? 12তে। ওকে, যদি আলাদা আলাদা করে জিজ্ঞেস করে তাহলে আলাদা আলাদা অনুচ্ছেদ হবে। আর যদি চারটাকে একসাথে মূলনীতি আকারে জিজ্ঞেস করে বা প্রশ্নে আসে যে মূলনীতি সমূহের উল্লেখ আছে কততে, তাহলে হবে 8 নং। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। সমাজতন্ত্রের প্রয়োগ কোথায়? এটা তো কঠিন প্রশ্ন। প্রয়োগ সংবিধানে যা থাকবে তাই আপনাকে প্রয়োগ করতে হবে, এটা কোথায় বলা আছে? এটা তো কোথাও বলা নাই। যেমন ন্যায়পালের কথা আছে, বাট ন্যায়পালের প্রয়োগ নেই। হ্যাঁ, আমাদের সমাজের অর্থনৈতিক ব্যবস্থাটা হবে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হইলে কি হবে? সাম্য থাকবে, প্রতিষ্ঠা হবে, আপনার কোন শ্রেণী সৃষ্টি হবে না, সবাই সমান হবে। এটা বলা আছে সংবিধানে, বাস্তব অন্য জিনিস। ওকে, যদি বুঝে থাকেন একটু ক্লিয়ার করেন। যে যদি বলে মূলনীতি সমূহের কথা বলা আছে কোথায়, তাহলে 8 নং। আর যদি বলা হয় যে জাতীয়তাবাদের কথা বলা আছে কোথায়? 9। গণতন্ত্র 10, সমাজতন্ত্র 10, গণতন্ত্র 11, ধর্মনিরপেক্ষতা 12। আলাদা আলাদা বললে আলাদা আলাদা আর্টিকেল, আর একসাথে বললে একটা আর্টিকেল 8 নং। একটু ক্লিয়ার হয়ে যাবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে দেখেন, এটাকে সিকোয়েন্সিয়ালি মনে রাখার মাধ্যমে পরবর্তী চারটা আর্টিকেলও আপনি পারবেন। মনে রাখবেন, বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি কি জানেন? আমাদের জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি কি? আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি হচ্ছে আমাদের ভিত্তি, জাতীয়তাবাদের ভিত্তি। ওকে, এটা একটু মনে রাখবেন। আপনাকে ভাই ভাই প্রশ্ন করতে পারে, আমাদের যে জাতীয়তাবাদ সংবিধানে উল্লেখ আছে, এই বাংলাদেশি বা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? আপনাকে অ্যান্সার দিতে হবে আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি হচ্ছে আমাদের জাতীয়তাবাদের ভিত্তি। আমাদের সবাইকে এক হইতে হবে এবং আমাদের মধ্যে মিল থাকতে হবে। এই মিল এবং ঐক্যটাই হচ্ছে আমাদের জাতীয়তাবাদের ভিত্তি। 13 নং আর্টিকেল। 13 নং আর্টিকেলে বলা আছে মালিকানার কথা। 13 নং আর্টিকেলে কিসের কথা বলা আছে? মালিকানার কথা। 13 নং আর্টিকেলে মালিকানার কথা আমাদের বলা আছে। অর্থাৎ মালিকানার নীতি বলা আছে কোথায়? 13তে মালিকানার নীতি। প্রশ্ন হচ্ছে মালিকানার নীতি কি? মনে রাখবেন, বাংলাদেশের মালিকানার নীতি অনুযায়ী 3টা, বাংলাদেশের মালিকানা অনুযায়ী মালিকানার শ্রেণী বিভাগ হবে 3টা। কি কি? একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত মালিকানা। 2 হচ্ছে সমবায় মালিকানা, সমবায় মালিকানা। 3 হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। আমাদের মালিকানার নীতি অনুযায়ী বাংলাদেশের মালিকানার শ্রেণী বিভাগ কয়টি? 3টি। অথবা যদি পরীক্ষায় আসে, এটা অনেক ডিপের প্রশ্ন হয়ে যায়, তাও জেনে রাখেন সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিকানা কয়টা শ্রেণীতে বিভক্ত? 3টা শ্রেণীতে বিভক্ত। কি কি? ব্যক্তিগত মালিকানা, সমবায় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা। এটার কথা বলা আছে কোথায়? 13 নং। কোথায় বলা আছে? 13 নম্বর বলা আছে। 14 লাগবে না, 15তে চলে যাবে। 15 নং সহজ হিসাব, মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা, আমাদের মৌলিক চাহিদা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই মৌলিক চাহিদার কথা বলা আছে কততে? 15 নং।
প্রশ্ন হচ্ছে মৌলিক চাহিদা আর মৌলিক অধিকার কি এক? না, মৌলিক চাহিদা আর মৌলিক অধিকার এক না, সেটা বোঝাবো আমরা 102 নং আর্টিকেলে গিয়ে। আগামী ক্লাসে জাস্ট এতটুকু শুনে রাখেন, মৌলিক অধিকার আর মৌলিক চাহিদা এক না। তাও একটা পার্থক্য বলে দেই। মৌলিক চাহিদা হচ্ছে যেগুলো ছাড়া আপনার জীবন চলবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটার কোনো একটা ছাড়া আপনার জীবন চলবে না, অচল। ওকে, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা, এটা সবচেয়ে ইমার্জেন্সি। মৌলিক অধিকারও হচ্ছে সেই অধিকার যেগুলো ছাড়া আপনার জীবন চলবে না। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মৌলিক চাহিদা দিতে সরকার আপনাকে বাধ্য না, বাট মৌলিক অধিকার দিতে সরকার আপনাকে বাধ্য। অর্থাৎ আপনার ঘরে খাবার নাই, এই জন্য আপনি সরকারের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে মামলা করতে পারবেন না, কারণ সরকার প্রাণপণ চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে মৌলিক চাহিদা সরবরাহ করতে। বাট সরকার যদি না পারে, এর জন্য আপনার মামলা করা যাবে না। আপনার বাসস্থান নেই, এটা আপনার মৌলিক চাহিদা, রাষ্ট্র মেনে নিচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা করবে আপনার ঘর বাড়ির ব্যবস্থা করতে। বাট যদি করতে না পারে, এই জন্য আপনি সরকারের বিরুদ্ধে কি করতে পারবেন না? মামলা করতে পারবেন না। কিন্তু মৌলিক অধিকার যদি আপনার ভায়োলেট হয়, মৌলিক অধিকার যদি আপনার না থাকে, তাহলে আপনি মামলা করতে পারবেন। অর্থাৎ মৌলিক চাহিদা দিতে সরকার বাধ্য না, তবে ব্যবস্থা করতে সরকার, মৌলিক চাহিদার ব্যবস্থা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। আর মৌলিক অধিকার দিতে সরকার বাধ্য। যেমন চলাফেরার অধিকার হচ্ছে আপনার মৌলিক অধিকার। কেউ যদি আপনার চলাফেরাতে বাধা দেয়, ধরেন সরকারি যদি আপনার চলাফেরাতে বাধা দেয়, তাহলে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন হাইকোর্টে গিয়ে। অর্থাৎ মৌলিক চাহিদা যদি আপনার অপূরণ থাকে, আপনি কারো বিরুদ্ধে মামলা করতে পারবেন না। আর মৌলিক অধিকার যদি কেউ আপনাকে লঙ্ঘন করে, তাহলে আপনি মামলা করতে পারেন। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ মৌলিক চাহিদার ক্ষেত্রে সরকার চেষ্টা করবে, বাট সরকার দিতে ব্যর্থ হইলে আপনার কোনো স্টেপ নেওয়া যাবে না। আর মৌলিক অধিকার সরকার শুধু চেষ্টাই করবে না, মৌলিক অধিকারের ব্যবস্থা সরকার করতে বাধ্য থাকবে। যদি বোঝেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এখন বিনোদনে অ্যাড দিচ্ছে। আরে নেপাল এখন লাগবে না, আমরা আর কিছুক্ষণ পরে ক্লাস ছেড়ে দেব, আর 15 মিনিট পরে। নেপাল লাগবে না ভাইয়া, এখন না। 77 নং আর্টিকেলে যাই, আমাকে যাইতে দেন। এখন বলেন, মৌলিক অধিকার মৌলিক চাহিদার পার্থক্য বুঝছেন? মৌলিক চাহিদা দিতে সরকার চেষ্টা করবে, বাট দিতে না পারলে আপনি মামলা করতে পারবেন না। আর মৌলিক অধিকার দিতে সরকার বাধ্য, যদি দিতে না পারে তাহলে আপনি মামলা করতে পারবেন। এটাই হচ্ছে পার্থক্য। যদি বোঝেন, ক্লিয়ার করেন। শিক্ষা ছাড়া জীবন চলে না। আমাদের দাদারা বেঁচে ছিলেন কিভাবে? মনে রাখেন, আপনার দাদারদেরও শিক্ষা ছিল। আপনার দাদারা কি 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা কি জানতো না? এটা জানতো। তার মানে উনি শিক্ষিত ছিল। শিক্ষার মানে কি? শিক্ষা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকেই লাভ করা যায়? মানুষ তো ন্যাচারাল শিক্ষায় শিক্ষিত। আপনার দাদারা কি কোরআন পড়তে পারতো না? পারতো। তাহলে উনি তো শিক্ষিত লোক ছিল, ওনাকে আপনি মূর্খ কিভাবে বলবেন? কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষায় তো ওনারা শিক্ষিত ছিল। প্রত্যেকটা যুগের প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে শিক্ষিত ছিল। ওকে, শিক্ষার মানে যদি শুধু চেতনা হয়, তাইলে সমস্যা। শিক্ষার মানে শুধু চেতনা না, শিক্ষার মানে অনেক কিছু। টোটাল আর্টিকেল 153টা। আমার তো অনলাইনে গ্রুপ নাই, তবে একটা গ্রুপ খুলে রাখার চেষ্টা করতেছি। 153টা। মৌলিক অধিকার দিতে সরকার বাধ্য। যদি মৌলিক অধিকার আপনার ভায়োলেট হয়, মৌলিক অধিকার না দিতে পারে, তাহলে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। বাট মৌলিক চাহিদা দিতে সরকার চেষ্টা করবে, বাট দিতে না পারলে আপনি কি করতে পারবেন না? মামলা করতে পারবেন না। 15 পরে চলে যাবো আমরা 17তে। অবৈতনিক শিক্ষা। অবৈতনিক শিক্ষা। শিক্ষা কেমন হবে? অবৈতনিক ও অবৈতনিক শিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এটা আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অবৈতনিক, সেটা তো আমরা জানি। আপনার মনে হতে পারে আমি তো বেতন দিই। কয় টাকা বেতন দেন? জীবনেও
আমাদের শিক্ষার পিছনে যে পরিমাণ সরকার খরচ করে তার একটা অংশ আমরা বেতন দিই না। আপনার কাছে নামে মাত্র কিছু টাকা হয়তো সরকার বেতন দেয়, কারণ আমরা জানি যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের কথাই বলি, তার পিছনে সরকারের প্রতি বছর কত টাকা খরচ হয়? 1 লক্ষ টাকার উপরে খরচ হয় 1 বছরে। তাহলে যদি 5 বছরে তার পিছনে প্রায় 6.5-7 লাখ টাকা খরচ হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট কি এই 5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 7 লাখ টাকা দেয়? জীবনেও না। সব মিলে হয়তো 40,000 টাকা দেয়। তো 7 লাখ টাকার জায়গায় কত টাকা দিলাম? 40,000, 30,000, 35,000 টাকা দিলাম। কয় বছরে? 5 বছরে। তো 7 লাখ টাকার তুলনায় 35,000 তো কিছুই না। তার মানে বাংলাদেশের শিক্ষা আপনার কাছে মনে হচ্ছে আপনি বেতন দিচ্ছেন বলে যে হ্যাঁ আপনার কাছ থেকে খরচ দিচ্ছে, আসলেই না। এটা নামে মাত্র নেয়। বাংলাদেশের শিক্ষাটা কেমন? অবৈতনিক, ওকে, এবং বাধ্যতামূলক। এটা তো আমরা জানি, কারণ আমাদের জীবনযাপনের জন্য যে ক্ষেত্রগুলোকে দাঁড় করানো হয়েছে সে জায়গায় আপনি শিক্ষা নিচ্ছেন না, এটা বাধ্যতামূলক না। কিন্তু আপনি চাকরি করতে গেলে আপনার শিক্ষাটা বাধ্যতামূলক। সেই অর্থে কি শিক্ষাটা কি হয়ে গেছে আপনার জন্য? বাধ্যতামূলক হয়ে গেছে। 18 নং জনস্বাস্থ্য ও নৈতিকতা। 18 নং জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্যের বিষয় তো আমরা জানি, আর নৈতিকতা দেখবেন বাংলাদেশে কিন্তু জুয়া খেলা নিষেধ। কত নং আর্টিকেল অনুযায়ী? 18 নং। বাংলাদেশে গণিকা বৃত্তি নিষেধ। গণিকা বৃত্তি নিষেধ কত নং আর্টিকেল অনুযায়ী? 18। গণিকা বৃত্তি কি? দেখবেন রাস্তার পাশে অনেকেই টিয়া পাখি নিয়ে আপনার ভাগ্য পরীক্ষা করে, অর্থাৎ জ্যোতিষী। এটা বাংলাদেশে সাংবিধানিক ভাবে নিষিদ্ধ। অর্থাৎ রাস্তার পাশে যদি কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে চায়, ইচ্ছা করলে তারে আপনি কি করতে পারেন? তার বিরুদ্ধে অ্যাকশন সরকার নিতে পারে। কারণ 18 নং অনুচ্ছেদ অনুযায়ী ওই গণিকা বৃত্তিকে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। এটা নীতি গর্হিত কাজ, ওকে। তাহলে জনস্বাস্থ্য এবং নৈতিকতার নিশ্চয়তা দেওয়া হয়েছে কত নং অনুচ্ছেদে? 18 নং অনুচ্ছেদে। 19 নং সুযোগের সমতা। সুযোগের সমতা, সবাই সমানভাবে সমান সুযোগ লাভ করবো, এটা কতটা বলা আছে? 19 নং। একটা ছেলেও যে পরিমাণ সুযোগ পাবে, একটা মেয়েও সে পরিমাণ সুযোগ পাবে। আমিও যেরকম সুযোগ পাবো আপনিও সেম সুযোগ পাবেন। সব ধর্মের লোক সব সুযোগ পাবে, এটা কততে বলা? 19 বলা, ওকে। এরপরে হচ্ছে আমরা চলে যাব 23-এ, না 23 না 21-এ। 21 নং। 21 নং কি বলা আছে? নাগরিকের কর্তব্য। সরকারি কর্মচারীদের কর্তব্য আছে, নাগরিকের কর্তব্য মনে রাখবেন। পুরো সংবিধানে কোথাও নাগরিকের কর্তব্যের কথা বলা নেই। সব জায়গায় মূলত নাগরিকের অধিকারের কথাই বলা আছে। সংবিধানের একটা মাত্র আর্টিকেল যেখানে নাগরিকের কর্তব্যের কথা বলা আছে, কত সেটা? 21। তাহলে যদি পরীক্ষায় আসে নাগরিকের কর্তব্য সম্বলিত অনুচ্ছেদ কোনটি? 21 নং। বা বাংলাদেশ সংবিধানে নাগরিকের কর্তব্য সম্বলিত কয়টি অনুচ্ছেদের কথা উল্লেখ আছে? 1টি। কততে? 21-এ। আপনার কর্তব্য কি কি? আপনার কর্তব্য হচ্ছে সংবিধান মানা, আইন মানা, শৃঙ্খলা রক্ষা করা, জাতীয় সম্পদ রক্ষা করা। এগুলো হচ্ছে আপনার কর্তব্য। এই কর্তব্যের কথা বলা আছে কোথায়? 21 নং। আমি আবারও বলছি কি কি? আপনাকে সংবিধান মানতে হবে, দেশে প্রচলিত আইন মানতে হবে, এবং জাতীয় সম্পদগুলো রক্ষা করতে হবে। এই হচ্ছে আপনার কর্তব্য। যে কর্তব্যের কথা বলা আছে কোথায়? 21 নং আর্টিকেল। পুরো সংবিধানে কোথাও আপনার কোনো কর্তব্যের কথা বলা নাই। একটা মাত্র আর্টিকেল যেখানে জনগণের কর্তব্যের কথা বলা আছে, ওকে। তাহলে নাগরিকের কর্তব্য সম্বলিত আর্টিকেল কোনটি? 21 নং অনুচ্ছেদটি। এরপর হচ্ছে 22 নং, বিচার বিভাগ পৃথকীকরণ। বিচার বিভাগ পৃথকীকরণ, এটা বলা আছে কততে? বিচার বিভাগ আরে বাবা, আপনারা নিজেরা কমেন্ট বক্সে ঝড় উঠেছেন কেন? এটা তো খুবই খারাপ। কোনটা ক্লিয়ার করবো? হ্যাঁ, তো আর মনে রাখবেন সংবিধানে কোনো ধারা নেই। সংবিধানে কোনো ধারা নেই।
সংবিধান সব অনুচ্ছেদ, ওকে। সংবিধানের ধারা, উপধারা এগুলোর স্থান নেই। সংবিধানের সাথে রিলেটেড সবগুলো রুলসকে বলা হবে অনুচ্ছেদ। এতটুকু জানা। ধারা হয় আইনের সাথে, সেকশন ওগুলো এর সাথে। বাইশ নম্বরে আছে বিচার বিভাগ পৃথকীকরণ। মনে রাখবেন এক সময় বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ এক ছিল। বিচার বিভাগ নির্বাহী বিভাগের অধীনে ছিল। মনে রাখবেন যারা অ্যাডমিন ক্যাডার ছিল তখন তারা কোর্টে বসতে পারত। অ্যাডমিন ক্যাডারে ম্যাজিস্ট্রেটরা কি করতে পারতো, 5 বছর পর্যন্ত মামলা পরিচালনা করতে পারত। কিন্তু মামলা পরিচালনা করার ক্ষমতা শুধুমাত্র বিচার বিভাগের, অ্যাডমিনেরা পারবে না। এই জন্য পরবর্তীতে 2007 সালের 1 নভেম্বর কি করা হয়, বিচার বিভাগকে আলাদা করা হয়। কোথায় থেকে? নির্বাহী বিভাগ থেকে। কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 22 নং অনুচ্ছেদ অনুযায়ী। মনে রাখবেন বিচার বিভাগের স্বাধীনতার পূর্ব শর্ত হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণ। যদি পরীক্ষায় আসে একটু ঘুরায়া যে বিচার বিভাগের স্বাধীনতার পূর্ব শর্তের কথা উল্লেখ আছে কত নং অনুচ্ছেদে? 22 নং অনুচ্ছেদে। কি উল্লেখ আছে? বিচার বিভাগ পৃথকের কথা উল্লেখ আছে। তাহলে বিচার বিভাগ পৃথক কত নং অনুচ্ছেদে? 22 নং অনুচ্ছেদে অনুযায়ী বিচার বিভাগ কি? পৃথক, ওকে। আর এই বিচার বিভাগ পৃথক হয়েছে কত সালে? 2007 সালে। 2007 সালের 1 নভেম্বর বিচার বিভাগ কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। কোথায় থেকে? নির্বাহী বিভাগ থেকে। এরপর হচ্ছে 23 ক। 23-এর কথা বলা আছে উপজাতীয় সংস্কৃতি সংরক্ষণ। উপজাতীয় সংস্কৃতি সংরক্ষণ। মনে রাখবেন আমাদের যেমন সংস্কৃতি রয়েছে, উপজাতিদেরও সংস্কৃতি রয়েছে। উপজাতিদের সংস্কৃতি যাতে কেউ কখনো ভায়োলেট করতে না পারে, কোনো শর্তের বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যাতে কোনো উপজাতীয় সংস্কৃতিকে বাতিল করতে না পারে, এই জন্য বাংলাদেশ সংবিধান একটা আর্টিকেল প্রণয়ন করছে, সেটা হচ্ছে 23-এর ক। সেই 23-এর ক অনুযায়ী কি বলা আছে? উপজাতিদের যে জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো সংরক্ষণ করবে বাংলাদেশ। আপনি ইচ্ছা করলেই উপজাতীয় যে বর্ষবরণ অনুষ্ঠান বিজু, এটাকে বেআইনি ঘোষণা করতে পারবেন না। উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে বৈশাখী, চাকমাদের হচ্ছে বিজু। তো যাই হোক, উপজাতিদের কোনো অনুষ্ঠান, তাদের কোনো জীবন পদ্ধতি, তাদের কোনো ধর্মীয় পদ্ধতি, এগুলো কোনো কিছুতে আপনি বাতিল করতে পারবেন না, কোনো কিছুর উপর চাপ প্রয়োগ করে নষ্ট করতে পারবেন না। উপজাতি বলে তাদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। কত নং অনুচ্ছেদ অনুযায়ী? 23-এর ক অনুচ্ছেদ অনুযায়ী পরীক্ষায় আসে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী উপজাতিদের জীবন ঐতিহ্য সংরক্ষণের কথা বলা রয়েছে। কততে বলা আছে? 23-এর কতে বলা আছে, ওকে। এরপর হচ্ছে 25, এটা এবার আর্টিকেল আসছিল। জাস্ট এক কথাই জানেন, পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কথা উল্লেখ আছে কোথায়? 25 নং আর্টিকেল। বাংলাদেশের পররাষ্ট্রনীতিগুলোর মধ্যে কি কি আছে? বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, নাকি জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল হবে, এবং বিবাদমান রাষ্ট্রগুলোর ভিতরে বিবাদ নিরসনে সহায়তা করবে। এগুলো হচ্ছে বাংলাদেশের কি? পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতিগুলোর কথা বলা আছে কত নং অনুচ্ছেদে? 25 নং অনুচ্ছেদে। প্রিলিতে শুধু এতটুকু জানলেই হয় যে পররাষ্ট্রনীতির কথা বলা আছে কত নং অনুচ্ছেদে? 25-এ। আর রিটেনে যে এই 25 নং আর্টিকেল পুরোটা মুখস্থ করবেন। কিছু কিছু আর্টিকেল পুরো মুখস্থ করতে হবে আপনার রিটেনে, সেগুলো আমি রিটেনের ক্লাসে বলে দেবো। তার ভিতরে একটা হচ্ছে 25, পুরোটা মুখস্থ করবেন, ওকে। যে কি কি করা যাবে না বা কি কি করা যাবে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, সংহতি বৃদ্ধি করতে হবে, তাই না? অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি, যেটা বলা আছে কততে? 25-এ। আর আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা না। এই বলে আজকে আমি শেষ করব। আগামী ক্লাসটা 25 থেকে আমি শুরু করব, ওকে। তো ঠিক আছে, আজকে আর না। আচ্ছা, সংবিধানের সাথে হচ্ছে অনুচ্ছেদ। সংবিধানে কোনো ধারা উপধারা থাকবে না, সংবিধানে থাকবে অনুচ্ছেদ। আর তফসিল হচ্ছে যে বিষয়গুলো সংবিধানে যোগ করা প্রয়োজন ছিল বাট যোগ করা হয়নি, পরবর্তীতে সেই বিষয়গুলো সংবিধানের কোনো আর্টিকেল আর যোগ করা যাচ্ছে না বা করতেছে না, তখন নতুন করে আলাদা করে সংযোজন করা হবে, যেটাকে বলা হবে তফসিল। এবং এই তফসিলে শুধু
নতুন বিষয় যোগ হবে না, বরং এই তফসিলের মাধ্যমে সংবিধানের অনেক কিছুকে ব্যাখ্যাও করা যাবে। যেমন সংবিধানের 148 বলা আছে পদের শপথ, কিন্তু কে কার কাছে শপথ নেবে সেটা বলা আছে তৃতীয় তফসিলে। ওকে, তার মানে সংবিধানের 148 নং অনুচ্ছেদের ব্যাখ্যা কোনটা? তৃতীয় তফসিল। অর্থাৎ সেই হিসেবে বলা যায় তফসিল হচ্ছে সংবিধানের ব্যাখ্যাকার। সংবিধান তফসিল মানে হচ্ছে সংবিধানের সেই বিষয়গুলো যেগুলো যোগ করা হয়নি, বাট নতুন করে যোগ করার আর্টিকেল আর করা যাচ্ছে না, করবো বোধহয় আলাদাভাবে, এই জন্য তফসিল আমরা তৈরি করব। অর্থাৎ তফসিল হচ্ছে একদিক দিয়ে সংযোজন, অন্য দিক দিয়ে তফসিল হচ্ছে বিভিন্ন আর্টিকেলের ব্যাখ্যা। ওকে, তফসিল হচ্ছে সংবিধানের ব্যাখ্যা অথবা নতুন কোনো কিছু সংযোজন। আপাতত এতটুকু বুঝলেই হবে, আজকে আর না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।